চলে এসেছি আমরা পুলিশ এক্সামের প্র্যাকটিস সেট 3 নিয়ে। ঠিক আছে, যারা ক্লাসটা করছো সেট 1 সেট 2 যারা করেছো, আমরা 50টা করাবো বলেছি। তো তোমাদের পিছন দিক থেকেও ফিডব্যাক আসাটা কিন্তু খুব দরকার। ঠিক আছে, যারা এখনো ভিডিওটা দেখছো তো সাবস্ক্রাইব করোনি, তারা করে দিবে, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে করে আমরা জিনিসটাকে কন্টিনিউ করতে পারি, সিরিজটা কন্টিনিউ করতে পারি। তোমাকে এতটুকু অ্যাসিওর করতে পারি যে 50টা সেট কভার হওয়ার পর তুমি যখন পরীক্ষা দিতে যাবে, তখন এইটুকুটা মনে হবে না যে আমি কিছু জানি না। তুমি নিজের কাছে কিছু একটা নিয়ে যাবে এবং পারবে করতে, বিশ্বাস রাখো পারবে করতে। ঠিক আছে, আসা যাক প্রথম অঙ্কে। দেখো, বলছে একজন দোকানদার তার খরিদ্দারদের 10% ডিসকাউন্ট দিয়েও ক্রয় মূল্যের ওপর 20% লাভ করলো। যদি পণ্যের ক্রয় মূল্য 450 টাকা হয়, তবে তার ধার্য মূল্য কত? কি বলেছে কোশ্চেন? বলছে আমি দোকানদার, আমি একটা জিনিসের ওপর একটা মার্ক প্রাইস লিখে দিয়েছি, কত লিখেছি আমি জানি না, কিছু একটা লিখে দিয়েছি। এবার আমি বিক্রি করতে যখন গেলাম, ধরে নাও আমি একটা ছবি আঁকি, ধরে নাও এটা একটা প্যাকেট, এর উপরে কিছু একটা দাম লেখা আছে, কত লেখা আছে আমি জানি না, কিছু একটা লেখা আছে। ঠিক আছে, আমি কিনতে গেলাম, আমি বললাম আচ্ছা এটার দাম কত? বললো এত টাকা লেখা আছে। আমি বললাম এর উপরে ডিসকাউন্ট কত? বললো, দোকানদার বললো আচ্ছা তোমাকে আমি 10% ডিসকাউন্ট দিচ্ছি, খুব পরিচিত তুমি, তোমাকে 10% ডিসকাউন্ট দিচ্ছি। আমি তো খুশি হয়ে গেলাম, 10% ডিসকাউন্ট। তার মানে এটা তো না যে দোকানদার লস করে আমাকে 10% ডিসকাউন্ট দিয়েছে। 10% ডিসকাউন্ট দেওয়ার পরেও দোকানদারের কাছে কিছু লাভ থাকলো। বলছে কত পার্সেন্ট? 20% লাভ থাকলো। এবার বলছে দোকানদারের যদি এটা কেনা দাম 450 টাকা হয়, তবে তার লিখা দাম কত, ধার্য মূল্য কত, মানে লিখিত মূল্যটা কত? এই দিয়েছে কোশ্চেন। আর একটা কথা স্যার, যারা করছো কোশ্চেন ভালো করে পড়বে। আমরা এটা মানে ক্লাস করানোর একটা অভিজ্ঞতা থেকে বলছি, আমরা অঙ্ক শিখতে পারি না, তার একটা মুদ্রা কারণ হচ্ছে যে আমরা কোশ্চেনটাই বুঝি না, কোশ্চেন কি বলেছে। আমরা হয়তো কোশ্চেন করে দেওয়া আছে বা করে দিলাম, দেখে দেখে টুকে নিলে আছে, পারবো তো করতে, এই টাইপের অঙ্ক পারবো, কিন্তু কোশ্চেনটা কি বলতে চেয়েছে, কেন এরকম করলাম, অন্যরকম করলে কি অসুবিধা হতো, এই জিনিসগুলো কিন্তু নিজে থেকে রিয়ালাইজ করবে। ঠিক আছে, সে প্রথমবার একটা অঙ্ক করতে তোমার 5 মিনিটের জায়গাতে 15 মিনিট লাগুক, কিন্তু একবার যখন বুঝতে পারবে, দেখবে এই টাইপের অঙ্ক সব করতে পারছো। সেই জন্য বলছি আগে কোশ্চেন ভালো করে বুঝবে যে কি বলতে চেয়েছে। দেখো করি এটা। কি বলেছে স্যার? দেখো তো 10% ডিসকাউন্ট দিয়েছি, আরে ডিসকাউন্টের কথায় পরে আসছি। আগে কি বলেছে যে ক্রয় মূল্যের উপর তার 20% লাভ হয়েছে। আলটিমেট ডিসকাউন্ট দেওয়ার পর আমার ক্রয় মূল্যে কেনা দামের উপর 20% লাভ আছে। তার মানে 20% লাভ থাকা মানে কি? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা, কারণ আমি জানি যে লাভ লস সবসময় কেনা দামের উপর হয়। তাহলে কেনা দাম যদি 100 টাকা হয়, তাহলে বিক্রি দাম 120 টাকা। দেখো বলছি কেনা দাম যদি 100 টাকা হয়, তাহলে বিক্রি দাম 120 টাকা। এটাই তো, কেনা দাম 100 হলে এটা হচ্ছে কেনা দাম সিপি কস্ট প্রাইস, এটা বিক্রি দাম এসপি সেলিং প্রাইস। কেনা দাম 100 টাকা হলে বিক্রি দাম 120 টাকা। তাহলে কেনা দাম যদি 450 টাকা হয়, তাহলে বিক্রি দাম কত হবে? ইন্টু 450। কেন স্যার? কেনা দাম 100 টাকা হলে বিক্রি দাম 120 টাকা, তাহলে কেনা দাম 450 হলে তাহলে বিক্রি দাম কত হবে? ইন্টু 450। এবার এখান থেকে দুটো সমস্যা, একটা সমস্যা, দুটো না, একটাই সমস্যা। কি সমস্যা? বলছে আমার সব থেকে বড় সমস্যা হচ্ছে যে আমি কোনটাকে ওপরে লিখবো, কোনটাকে নিচে লিখবো, 120 ওপরে না 100 ওপরে। বলছি স্যার যেটা দেওয়া থাকবে তাকে সবসময় নিচে লিখবো, যেটা বের করতে হবে তাকে ওপরে লিখবো। দেখো তো কি দেওয়া আছে, কেনা দামটা দেওয়া আছে। কেনা দাম যেহেতু দেওয়া আছে, আমি কেনা দামটাকে নিচে লিখলাম। কি বের করতে চাইছি? বিক্রি দাম বের করতে চাইছি, সেই জন্য বিক্রি দামকে উপরে লিখলাম। এবার গল্প, বিক্রি দাম কেন বের করতে চাইছি একটু পরে বুঝতে পারবে। আমার এখন উদ্দেশ্য হচ্ছে বিক্রি দাম বের করব, সেই জন্য বিক্রি দামকে উপরে লিখলাম। কি দেওয়া আছে কোশ্চেনে? কেনা দাম দেওয়া আছে, ওই জন্য কেনা দামটাকে নিচে লিখলাম। ঠিক আছে, 100 টাকা কেনা দাম হলে বিক্রি দাম 120 টাকা, তাহলে 450 টাকা কেনা দাম হলে বিক্রি দাম কত? দেখো শূন্য শূন্য কেটে দিলাম, আর একটা শূন্য কেটে দিলাম, কত বেরালো? 45 ইন্টু 12। এটা হয়ে গেল আমার বিক্রি দাম। এবার স্যার গুণ করব, করতেও পারো,
আমি বললাম রেখে দাও, এইভাবেই থাক, 45 ইন্টু 12 এইভাবেই থাক। চলে আসি আমি এটা বিক্রি দাম আমি এইভাবে রেখে দিলাম এইভাবে। এবার চলে আসি আমি ছাড়ের ব্যাপারে, ডিসকাউন্টের ব্যাপারে। দেখো কি বলছে, 10% ডিসকাউন্ট দিয়েছে। আচ্ছা বলো তো, আমি ধরুন একটা মলে গেলাম, একটা জিন্স ঝোলানো আছে, বলছে 10% ডিসকাউন্ট। তার মানে কি, ধরুন ওর দাম লেখা আছে 100 টাকা, 10% ডিসকাউন্ট মানে কি, তার মানে 100 টাকা যদি দাম হয়, যদি লেখা দাম 100 টাকা হয়, তাহলে আমি 90 টাকায় কিনবো। এটাই তো 10% ডিসকাউন্ট মানে কি, 100 টাকা লেখা থাকলে আমি 90 টাকায় কিনবো। তার মানে দেখো সবসময় মাথায় রাখবে, লাভ লস যেমন কেনা দামের ওপরে হয়, ছাড় বা ডিসকাউন্ট সবসময় লিখা দামের ওপর হয়। 100 টাকা লিখা আছে, 10 টাকা ছাড়, তাহলে আমি 90 টাকা আমার বিক্রি দাম। ঠিক আছে, তাহলে আমার দোকানদারের বিক্রি দাম কত হবে, যেটা লিখা দাম আছে সেখান থেকে ডিসকাউন্টটা বাদ। তাহলে মাথায় করো তো, বলছি যদি 90 টাকা যদি বিক্রি দাম হয়, তাহলে লিখা ছিল 100 টাকা না? 90 টাকা যদি বিক্রি দাম হয়, তাহলে 100 টাকা লিখা ছিল, তবেই তো 10% ডিসকাউন্ট হয়েছে। এবার গল্প, আমি 100 কে ওপরে 90 কে নিচে কেন লিখলাম, এই কারণেই লিখলাম। আবার একই জিনিস, যেটা দেওয়া থাকবে সেটাকে নিচে লিখবো, আর যেটা বের করতে হবে তাকে উপরে লিখবো। কি দেওয়া আছে দেখো তো, বিক্রি দাম দেওয়া আছে, বিক্রি দামটা আমি পেয়ে গেছি, তাহলে বিক্রি দামটাকে নিচে লিখবো। 90 টাকা বিক্রি দাম হলে লিখিত মূল্য 100 টাকা, এই জন্য আমি বিক্রি দামটাকে নিচে লিখলাম, লিখা দামটাকে উপরে লিখলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে 90 টাকা হলে ধার্য মূল্য 100 টাকা, তাহলে বিক্রি দাম এত হলে ধার্য মূল্য কত, তাহলে ইন্টু এটা, তাহলে ইন্টু 45 ইন্টু 12। 90 টাকা বিক্রি মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য এটা হলে ধার্য মূল্য কত। কেটে দিই, 0 0 কেটে দিলাম, 9 দিয়ে কাটছি, 5 9 45, 5 12 60 আর একটা 0, 60 আর একটা 0, 600 টাকা। তাহলে হয়ে গেল 600 টাকা, অপশন এ 600 টাকা। ঠিক আছে, এবার স্যার এই অঙ্কটাকেই আমরা একটু একবারে করি। আমি দেখো এখানে দুটো ধাপে করেছি, এক ধাপে করি। ঠিক আছে, এই দুটো ধাপে কেন করলাম স্যার, তোমাকে অঙ্কটা বুঝতে হবে। আমি আগে বিক্রি দাম বের করলাম, কেনা দাম দেওয়া ছিল ওটাকে অ্যাপ্লাই করে বিক্রি দাম বের করলাম, এবার বিক্রি দামটাকে অ্যাপ্লাই করে আমি ধার্য মূল্য বের করলাম। ঠিক আছে, এবার আমি এটাকে একসাথে নিয়ে আসি, দুটোকে কম্বাইন করে দিই। দেখো একই জিনিস স্যার, আগের মতোই। 100 টাকা কেনা দাম হলে বিক্রি দাম 120 টাকা, তাহলে 450 টাকা কেনা দাম হলে বিক্রি দাম কত, ইন্টু 450। তাহলে এটা আমার বেরিয়ে গেল বিক্রি দাম। ঠিক আছে, আগে কাটাকাটি করে নিয়েছিলাম, এখন করলাম না, আমি এইভাবে রেখে দিলাম, এটা হচ্ছে আমার বিক্রি দাম। এবার ছাড়ের গল্পতে আসি, ডিসকাউন্টে বলেছে 10% ছাড় দিচ্ছি, তার মানে 90 টাকা বিক্রি দাম হলে ধার্য মূল্য 100 টাকা, 90 টাকা বিক্রি মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা, তাহলে বিক্রি দাম এত হলে ধার্য মূল্য কত, ইন্টু এটা। ঠিক আছে, 90 টাকা বিক্রি মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা, তাহলে এত টাকা বিক্রি মূল্য হলে ধার্য মূল্য কত। 90 কেন নিচে আছে, কারণ বিক্রি দামটা দেওয়া আছে বলে বিক্রি দামটাকে নিচে লিখলাম, আর যেটা বের করতে হবে ওটাকে উপরে লিখলাম। 0 0 কেটে দিলাম, 9 দিয়ে কেটে দিলাম, 5 9 45, 0 100 100 সরি 100 100 কেটে দিতে হতো, 100 100 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, যাই হোক 5 12 60 0, 600 টাকা। বোঝা গেল স্যার, 100 সাথে 100 কেটে দিলাম, 0 সাথে 0 কেটে দিলাম, 9 দিয়ে 450 কাটলাম, 5 9 45, একটা 0 হলো, আর 12 পরে থাকলো, 5 12 60, একটা 0, 600 টাকা। ঠিক আছে, এই গেল। যত টাইপের অঙ্ক থাকবে স্যার, এই টাইপের যত অঙ্ক থাকবে সব একই রকম ভাবে হবে। তোমাকে ধরে নাও বলে দিয়েছে যে 20% ছাড় দেওয়ার পরেও 30% লাভ করেছে, তাহলে 30% লাভ করেছে মানে 130/100, 20% ছাড় দিয়েছে মানে 100/80। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। বলছে 8,930 টাকায় বার্ষিক 8% সরল সুদের হারে 5 বছরের পর মোট সরল সুদ কত হবে। দেখো এত টাকার বার্ষিক 8% সরল সুদের হারে 5 বছর পর মোট সরল সুদ কত হবে। আমাকে কি বের করতে দিয়েছে, সরল সুদ বের করতে দিয়েছে। তা আমরা ছোটবেলা থেকে শিখেছি সরল সুদ সমান, শিখেছি না,
স্যার কোথায় আর ছোটবেলায় শিখলাম, শিখলে কি আর এখন পড়তে হতো। সরল সুদ সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। সরল সুদ সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। আচ্ছা স্যার পি মানে কি? পি মানে হচ্ছে আসল, পি মানে আসল। আর মানে কি? আর মানে সুদের হার, আর মানে সুদের হার। টি মানে কি? টি মানে হচ্ছে সময়, টি মানে সময়। তাহলে দেখো আমি কটা আমার কাছে আননোন আছে এই সূত্রে, দেখো তো 4টা আননোন আছে না। এক আমি সুদ জানি না, এক আমি আসল জানি না, এক আমি সুদের হার জানি না, এক সময় জানি না। 4টা আমার কাছে আননোন আছে। পরীক্ষাতে যে কোনো 3টা বলে দিবে, একটা বের করতে হবে। সাপোজ ধর নাও তোমাকে সুদ বলে দিল, আসল বলে দিল, সুদের হার বলে দিল, তাহলে টি বের করতে দিবে। তাহলে এগুলোতে মান বসিয়ে দিবে, টিটাকে রেখে দিবে। ঠিক আছে। এই ক্ষেত্রে কি বলেছে, এখানে কি বলে দিয়েছে দেখো 8,930 টাকার, তার মানে আসল বলে দিয়েছে। 8,930 টাকার তার মানে আসল বলে দিয়েছে। পি এর ভ্যালু বলে দিয়েছে 8,930। তাহলে আমাকে পি সমান এখানে কোশ্চেনে বলে দিয়েছে 8,930। তারপরে 8% সরল সুদের হারে, তার মানে সরল সুদের হার বলে দিয়েছে 8%, তার মানে আর এর মান বলে দিয়েছে 8%। কত বছরের? 5 বছর পর, তার মানে টি এর মান বলে দিয়েছে 5 বছর, টি এর ভ্যালু দিয়ে দিয়েছে 5। দেখো পি বলে দিয়েছে, আর বলে দিয়েছে, টি বলে দিয়েছে, নিচে 100 দিয়ে ভাগ করব, তাহলে আমি সুদ পেয়ে যাব না? আমাকে সুদটাই বের করতে দিয়েছে। তাহলে দেখো তো এদিকে লিখে দিই, তাহলে সুদ সমান কত হবে? পি এর জায়গাতে পি এর মান বসিয়ে দিই 8,930 ইন্টু আর এর মান বসিয়ে দিলাম 8, টি এর মান বসিয়ে দিলাম 5 বাই 100। ঠিক আছে, একটা শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কেটে দিলাম 2, 5 দিয়ে 2 দিয়ে কেটে দিলাম 4। এবার 4 দিয়ে গুণ করে দিই, 3 4 12, 2 হাতে থাকলো 1, 4 9 36, 1 37, 7 হাতে থাকলো 3, 4 32 আর 3 35। তাহলে 3,572 টাকা, 3,572 টাকা, অপশন নাম্বার সি। বোঝা গেল? বোঝা গেল? একদম সূত্র মুখস্থ রাখবে, সরল সুদ সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। দেখো 3 নাম্বার, চেহারা দেখেই বুঝতে পারছো খুব একটা ফেমাস অঙ্ক স্যার, ফুড এসআই 2019। প্রত্যেকটা কিন্তু আমরা দেখো আগের অঙ্কগুলো যদি দেখতে লক্ষ্য করতে, দেখো প্রত্যেকটা কিন্তু পরীক্ষার কোশ্চেন। ফুড এসআই 2019 1 নাম্বারটাও দেখো ফুড এসআই 2019। আমরা প্রত্যেকটা কিন্তু সালের কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষার গুলো কভার করছি। এটাও দেখো ফুড এসআই 2019 সালের কোশ্চেন। কি বলেছে? 999 পূর্ণ 1/7 প্লাস 999 পূর্ণ 2/7 প্লাস 999 পূর্ণ 3/7, এই করে ডট ডট করে 999 পূর্ণ 6/7 সমান কত হবে, এটা বের করতে দিয়েছি। আচ্ছা আগে একটু বুঝি যে কি জিনিসটা, বুঝি তারপরে অঙ্কটা করছি। ধরে নাও 2 পূর্ণ 1/3 আছে, এটার মানে কি? এটার মানে আমরা কি করি স্যার, যখন পূর্ণ ভাঙি 3 2 6, 3 2 6 প্লাস 1 7/3, তাহলে উপরে হয়ে গেল 7, নিচে 3 ছিল 3 বসে গেল। 3 এর সাথে 2 গুণ করলাম, 3 2 6, 1 যোগ করে দিলাম 7, 3 2 6, 1 7, নিচে 3 ছিল 3, 7/3, এটাই তো করি। আচ্ছা আমি বলছি স্যার এই যে 2 পূর্ণ 1/3 এটার মানে আর 2 যোগ 1/3 এটার মানে একই, এই দুটো একই জিনিস। দেখো বিশ্বাস না হলে যোগ করে দেখো, দেখো যদি যোগ করতাম 3 হয়ে যেত লসাগু, তাহলে 3 2 6 প্লাস 3 3 কেটে গেল 1 1 ইন্টু 1 1, তাহলে 7/3। বোঝা গেল? তাহলে আমি যেটা বোঝাতে চাইছি, যদি পূর্ণ থাকে তাহলে ওটাকে প্লাস দিয়ে ভেঙে দেওয়া যায়। আমি বলতে পারি না আড়াই, আড়াই দেওয়া আছে, 2 পূর্ণ 1/2 আড়াই, আড়াই টাকা, তাহলে আমি বলতে পারি না 2 টাকা প্লাস হাফ টাকা, বলতে একই তো জিনিস। 1.5 টাকা সমান আমি বলতে পারি না 1 টাকা প্লাস হাফ টাকা।
2 × 1/3 সমান 2 টাকা প্লাস 1/3 টাকা। ঠিক আছে, টাকা দিয়ে ভাববে, তাহলে হিসাব ভালো করে বুঝতে সুবিধা হবে। বোঝা গেল? তাহলে যে কোনো পূর্ণ থাকলে আমরা এটাকে প্লাস আকারে ভাঙতে পারি। ঠিক আছে, যদি ভাঙতে পারি তাহলে এবার অঙ্কটাতে আসে। দেখ, তাহলে দেখো তো 999 পূর্ণ 1/7 আছে, এটাকে আমি লিখতে পারি না 999 যোগ 1/7। ভেঙে দিলাম, প্লাস আছে প্লাস দিলাম, 999 পূর্ণ 2/7 লিখে দিলাম 999 যোগ 2/7, 999 পূর্ণ 3/7 লিখে দিলাম 999 যোগ 3/7, 7 হবে 7 প্লাস। একই রকম ভাবে 999 প্লাস 4/7 প্লাস 999 প্লাস 5/7 প্লাস 999 প্লাস 6/7, এটাই তো, এই পর্যন্তই দিয়েছে। এটা আমি তোমাকে ভেঙে করাচ্ছি তাই এত বড় লিখলাম। তোমার যখন প্র্যাকটিস হয়ে যাবে স্যার, তুমি একটা দুটো ঘর লিখবে, ডট ডট করে লাস্টেরটা লিখে দিবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তো, বলো তো কটা 999 আছে এখানে। আমি স্যার এতগুলো যোগ বিয়োগ করবো, লসাগু করবো না। আগে দেখো, আমি বলছি কটা 999 আছে। এখানে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা। 6টা 999 আছে। তাহলে 6টা 999 যোগ করলে কি হবে? 999 × 6 হবে না? তাই তো হবে। 6টা 999 কে যোগ করলাম, 999 × 6। ঠিক আছে, এটা হয়ে গেল। তার 999 এর কাজগুলো হয়ে গেল। পড়ে আছে এই ফ্র্যাকশন গুলো, ভগ্নাংশগুলো। তাহলে এগুলোকে এবার সেপারেট ভাবে যোগ করে দিই, এগুলোকে সেপারেট ভাবে যোগ করে দিই। তাহলে 1/7 প্লাস 2/7 প্লাস 3/7 প্লাস, একটু উপরে লিখে দিই, প্লাস 4/7 প্লাস 5/7 প্লাস 6/7। এই তো হয়ে গেল আমার যোগ। এটা গুণ করে দিই, 999 কে 6 দিয়ে গুণ। গুণ করার থেকে এক কাজ করবে, দেখো তো 999 যদি থাকে, তুমি মনে মনে এটাকে 1000 ভেবে নাও। তাহলে 1000 কে 6 দিয়ে গুণ করলে কত বেশি, কত হবে? 6000 হবে। 1000 × 6 করলে 6000 হবে। আমি কত করে বেশি ভেবেছি? 1 করে, তাহলে 1 করে কমিয়ে দিব। তাহলে টোটালে কত কমবে? 6 কমবে। ঠিক আছে, তাহলে 6000 থেকে 6 বাদ দিলে কত হবে? 5994। না পারলে স্যার গুণ করে নিবে, যদি বেশি অসুবিধা হয় গুণ করে নিবে। আমি কি বললাম, তোমার যদি খুব অসুবিধা হয় এভাবেও ভাবতে পারো, মুখে মুখে না করে। আমি লিখে দিচ্ছি, আমি 999 কে তো লিখতে পারি 1000 - 1 লিখতে পারি, ইন্টু 6। 6 দিয়ে 1000 কে গুণ করলে 6000, মাইনাস 1 দিয়ে 6 কে গুণ করলে 6, বাদ দিলে কত হবে? 5994। ঠিক আছে, বোঝা গেল? আর না হলে যদি খুব অসুবিধা হয় তাহলে গুণ করে নিবে। এগুলো স্যার অঙ্ক করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে, যেগুলো তোমাকে গুণ করার দরকার হবে না। তুমি দেখতেই পাবে, এটাকে যদি আমি 1000 ভেবে নিই, 6000 হয়ে গেল। 1 করে কম আছে, মানে 6টাতে 6 কম আছে। তাহলে 6000 থেকে 6 বাদ দিলে 5994 হয়ে গেল। প্লাস, এবার এই কটা দেখো, সবার নিচে 7 আছে, সবার নিচে 7 আছে, তাহলে আমার লসাগু হয়ে গেল 7। ঠিক আছে, লসাগু হয়ে গেল 7। উপরের গুলো যোগ হয়ে যাবে, বা তুমি 1/7 কমন নিয়ে নিতে পারো, একই ব্যাপার। 7 উপরের গুলো যোগ করে যাবে, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6। এবার স্যার 1 থেকে 6 পর্যন্ত যোগ দেওয়া আছে, এটা ছোট আছে, 1 থেকে 6 পর্যন্ত আছে, আমি মুখে মুখে করে নিতে পারবো। যদি বড় থাকতো, 1 থেকে 10, 15, 20 পর্যন্ত থাকতো, তাহলে আমাদের দেখো সেট, কোনো একটা সেটে, সেট 1 বা 2 এ কিছুতে আমরা একটা করেছিলাম। কি করেছিলাম? যে 1 থেকে n সংখ্যা পর্যন্ত যোগফল বের করার সূত্র লিখেছিলাম না? n × n × a + l/2 করেছিলাম তো, ওই সূত্র দিয়েও করা যায়। তো আমি এখন আর ওই সূত্রতে যাচ্ছি না, যখন দরকার পড়বে কোনো অঙ্কে তখন আমি ওই সূত্র বুঝিয়ে দিব। এখন স্যার 1 থেকে 6 পর্যন্ত যোগ আছে, মুখে মুখে যোগ করে নিই। তাহলে 594 প্লাস 1 থেকে 6 পর্যন্ত যোগ করছি, দেখো 1 আর 2 যোগ করলে 3, 3 আর 3 এ 6, 6 4 এ 10, 10 5 এ 15, 15 6 21। তাহলে ওপরে যোগ করে হয়ে গেল 21, নিচে ছিল 7, 7 দিয়ে 21 কে কেটে দিলাম, 3 হলো। ঠিক আছে, 3 হলো। তাহলে 594 আর 3 যোগ করলে কত হবে? 5994, আর 3 যোগ করলে 5997। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল
5997। অপশন নাম্বার এ, অপশন এ 5997। ঠিক আছে, হয়ে গেল। চলে আসি পরের অঙ্কে। দেখো 4 নাম্বার 2424, একটা সংখ্যা দেওয়া আছে 2424। সংখ্যাটিতে 2 এর স্থানীয় মানগুলির যোগফল বের করো। তাহলে স্থানীয় মানগুলির যোগফল বের করতে দিয়েছে, তাহলে আমার এখান থেকে একটা নতুন আমি টার্ম পেলাম, স্থানীয় মান। তাহলে আমাকে বুঝতে হবে যে স্থানীয় মান জিনিসটা কি। তাহলে আমার একটা সংখ্যার মধ্যে 2 ধরনের মান থাকতে পারে, স্থানীয় মান আর প্রকৃত মান। ঠিক আছে, ফেস ভ্যালু আর হচ্ছে প্লেস ভ্যালু। দেখো স্থানীয় মান মানে কি? স্থানীয় মান মানে হচ্ছে ওই সংখ্যাটা কোন স্থানে আছে। আচ্ছা দেখো, ধরো নাও এটা আমি অঙ্ক বাদ দিলাম, আমি যে কোনো একটা উদাহরণ লিখছি। আচ্ছা লিখে দিই এখানে 2 3 5 7। বলছে এই সংখ্যাটাতে 3 এর স্থানীয় মান কত? 3 এর স্থানীয় মান কিভাবে বের করব? 3 এর স্থানীয় মান 3 লিখে দিলাম, আর 3 এর পরে যটা সংখ্যা আছে তয়টা শূন্য বসিয়ে দিব। এটা হয়ে গেল 3 এর স্থানীয় মান 300। যদি বলতো 5 এর স্থানীয় মান কত, তাহলে 5 আছে 5 লিখে দিলাম, 5 এর পরে কটা একটা সংখ্যা আছে একটা শূন্য, এটা হয়ে গেল 5 এর স্থানীয় মান। বোঝা গেল? স্থানীয় মান মানে হচ্ছে প্লেস ভ্যালু, ইংরেজিতে বলে প্লেস ভ্যালু মানে হচ্ছে যে ওই সংখ্যাটা, যে সংখ্যাটা দেওয়া থাকবে তার মধ্যে যে অঙ্কটার স্থানীয় মান বের করতে দিয়েছে অঙ্কটাকে লিখে দিব, তারপরে ডান দিকে যটা সংখ্যা আছে তয়টা শূন্য বসিয়ে দেব। ঠিক আছে, এটা হয়ে গেল স্থানীয় মান। বোঝা গেল? তাহলে 3 এর স্থানীয় মান কত? এখানে এই ক্ষেত্রে 3 এর স্থানীয় মান 3, দুটা সংখ্যা আছে দুটো শূন্য বসে গেল। আচ্ছা এটা তো গেল স্থানীয় মান। স্থানীয় মান যদি বলতো প্রকৃত মান কত? প্রকৃত মান মানে ফেস ভ্যালু। ফেস মানে বুঝতে পারছো, চেহারা। তাহলে যদি বলে আমি, আমার চেহারা কার মতো? আমার চেহারা আমার মতো। বলে অমুকের চেহারা কার মতো? তার চেহারা তার মতো। আমার দাদুর চেহারা কার মতো? আমার দাদুর চেহারা দাদুর মতো। তাহলে যার চেহারা তার মতোই হবে। তো যার চেহারা যদি তার মতোই হয়, যদি বলে 3 এর, তাহলে ফেস ভ্যালু কার মতো? 3 এর ফেস ভ্যালু 3 এর মতো। ওই জন্য প্রকৃত মান সবসময় কোনো একটা সংখ্যার প্রকৃত মান যদি বলে, তার ফেস ভ্যালু যদি বলে, তাহলে তার ফেস ভ্যালু সবসময় ও নিজেই হয়। তাহলে 3 এর ফেস ভ্যালু 3 নিজে, 5 এর ফেস ভ্যালু 5 নিচে। ঠিক আছে, 7 এর ফেস ভ্যালু 7 নিচে। বোঝা গেছে স্যার কোনটা স্থানীয় কোনটা প্রকৃত মান? প্রকৃত মান তো বোঝার কিছু নাই। কোনো বলেছে এই সংখ্যাটাতে 2 এর প্রকৃত মান কত? 2 নিচে। অমুক সংখ্যাতে 5 এর প্রকৃত মান কত? 5 নিচে। তাহলে প্রকৃত মান নিয়ে কোনো সমস্যা নাই। স্থানীয় মান মানে হচ্ছে ওই সংখ্যাটা লিখে দিব, ওই অঙ্কটা লিখে দিব, তারপরে ওই সংখ্যাতে ডান দিকে তারপরে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য বসে যাবে। এই ক্ষেত্রে দেখো তো, এই বলেছে এই যে সংখ্যাটা দেওয়া আছে 2424, এখানে 2 এর স্থানীয় মানগুলির যোগফল কত? এখানে দেখো দুটা 2 আছে, এই প্রথমে একটা 2 আর হচ্ছে এই যে দশক স্থানে একটা 2। ঠিক আছে, প্রথমে একটা 2 আর এখানে একটা 2, দুটো 2 আছে। বলছে এই দুটো 2 এর স্থানীয় মানের যোগফল কত? তাহলে দেখো তো, প্রথম যে 2টা দেওয়া আছে এই 2টার স্থানীয় মান কত হবে? 2 কটা সংখ্যা পড়ে? কটা অঙ্ক পড়ে? 3টা, তাহলে 3টা শূন্য হয়ে গেল। আচ্ছা এই যে পরের যে 2টা আছে এর স্থানীয় মান কত? এর জন্য একটা 2, পরে কয়টা অঙ্ক আছে? একটা, তাহলে একটা শূন্য। কোশ্চেনে বলেছে এই দুটোর যোগফল কত? তাহলে যোগফল 2 0 2 0, তাহলে এই হয়ে গেল যোগফল 2 0 2 0 0 0 0 0 2 এ 2 0 নেমে গেল, 2 নেমে গেল। তাহলে 2020, অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি। বোঝা গেল? চলে আসি পরের অঙ্কে। পাঁচ নাম্বার দেখো, বলছে তিনজন জন্য হবে না, 3 জন কোন একটি কাজ 18 দিনে করে। 6 জন বালক 3 জন
কোনো একটা কাজ 18 দিনে করে, 6 জন ওই একই কাজ 18 দিনে করে। আচ্ছা 3 জন, তাহলে তো এটা হবে না, আচ্ছা লোক হবে, এটা সরি লোক হবে, এখানে ছুটে গেছে। বলছে 3 জন লোক কোনো একটা কাজ 18 দিনে করে, 6 জন বালক ওই একই কাজ 18 দিনে করে। 3 জন লোক একটা কাজ 18 দিনে করছিল, 6 জন বালক যদি আসে তাহলে নিঃসন্দেহে বালকরা কম কাজ করতে পারবে। তাহলে ওই সেম কাজটা 18 দিনে করতে 6টা বালক লাগে। যখন প্রাপ্তবয়স্ক লোক করছিল তখন 3 দিন লাগছিল, বালক যদি ওই কাজটা করে তাহলে 6 জন বালক লাগবে। ঠিক আছে, কত দিনে করবে? 18 দিনেই করবে। তাহলে বলেছে 4 জন লোক এবং 4 জন বালক একত্রে কয় দিনে কাজটা শেষ করতে পারবে। বোঝা গেছে কোশ্চেন? 3টা লোক আছে, 3টা লোক মিলে একটা কাজ 18 দিনে করে। যদি লোকগুলোকে বাদ দিয়ে যদি বালকগুলোকে দিয়ে কাজ করায় তাহলে 6টা বালক লাগবে 18 দিনে কাজটা করতে। ঠিক আছে, তাহলে কোশ্চেন দিয়েছে 4 জন লোক আর 4 জন বালক একসাথে যদি কাজ করায় তাহলে কয় দিনে কাজটা হবে। দেখো তো, 3 জন লোক সমান 6 জন বালক, তাই তো 3 জন লোক সমান 6 জন বালক। তাহলে আমি বলতে পারি না 1 জন লোক সমান 2 জন বালক? 3 জন লোক সমান যদি 6 জন বালক হয় তাহলে আমি বলতে পারবো যে 1 জন লোক সমান 2 জন বালক, তাই তো একটা লোক 2টো বালকের সমান কাজ করে। এবার কোশ্চেনে কি বলেছে? 4 জন লোক আর 4 জন বালক একত্রে কত দিনে কাজটা করবে। দেখো 4 জন লোক আর 4 জন বালক একসাথে করছে, 4 জন লোক, 1 জন লোক সমান যদি 2 জন বালক হয় তাহলে 4 জন লোক সমান আমি বলতে পারি না 8 জন বালক? আমি বলতে পারি তো 4 জন লোক সমান 4 × 2 সমান 8 জন বালক, বলতে পারি। প্লাস আরো 4 জন বালক আছে। বোঝা গেল? আমি করলাম কি স্যার? আমি করলাম, দেখো 4 জন লোক প্লাস 4 জন বালক একসাথে কাজ করছে, আমি এই লোকটাকে বালকে নিয়ে চলে আসলাম। কারো যদি মনে হয় আমি বালকটাকে লোকে নিয়ে যাব, একই ব্যাপার, কিন্তু আমাকে দুটোকেই একই নিয়ে আসতে হবে। দেখো 4 জন লোক সমান তাহলে কয়জন বালক হবে? 1 জন লোক সমান যদি 2 জন বালক হয় তাহলে 4 জন লোক সমান 8 জন বালক, তাহলে 8 জন বালক আর এইদিকে 8 জন বালক, সরি 4 জন বালক, টোটালে কতজন বালক হচ্ছে? 12 জন বালক। ঠিক আছে, তাহলে এখন কোশ্চেন কি দাঁড়ালো? দেখো 4 জন লোক 4 জন বালক মিলে কাজটা কয় দিনে করবে? তার মানে 4 জন লোক তাহলে 4 জন লোক এবং 4 জন বালক মানে হচ্ছে 12 জন বালক। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, বলছে 6 জন বালক যদি একটা কাজ 18 দিনে করে তাহলে 12 জন বালক কয় দিনে করবে? পারবো না করতে, মুছে দেবো, এটা মুছে দিই। আমার কি দেওয়া ছিল কোশ্চেনে? 6 জন বালক মুখে মুখে করতে পারবে, কাজটা যদি 18 দিনে করে তাহলে 1 জন বালক কাজটা করতে সময় লাগবে কত? 18 × 6 দিন। দেখো তো বেশি লাগবে না, কেউ আবার 18/6 করে দিও না কিন্তু। 6 জন বালকের যদি 18 দিন লাগে তাহলে 1 জন বালকের বেশি দিন লাগবে না? ব্যস্ত সম্পর্ক তো, 6 জনের 18 দিন লাগছে তাহলে 1 জনের বেশি লাগবে, কত লাগবে? 18 × 6 দিন। ঠিক আছে, তাহলে 12 জনের কত দিন লাগবে? 12 জন বালকের কত লাগবে? 18 × 6 ডিভাইডেড বাই 12, 6 দিয়ে 12 কেটে দাও 2, 2 দিয়ে 18 কেটে দাও 9। স্যার এটা তোমাকে আমি দেখানোর জন্য এত ভাঙলাম, তুমি এমনি বুঝতে পারবে। 6 জন বালকের যদি 18 দিন লাগে তাহলে 12 জন বালকের 9 দিন লাগবে, ডবল করে দিলাম তাহলে হাফ হয়ে যাবে। ঠিক আছে, 6 জন বালকের যদি 18 দিন লাগে তাহলে 12 জন বালক সংখ্যা ডবল করে দিলাম, তাহলে সময়টা অর্ধেক লাগবে, তাহলে কত দিন লাগবে? 9 দিন লাগবে। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 9 দিন। অপশন নাম্বার ডি 9 দিন। ঠিক আছে, বোঝা গেল?
চলে আসি পরের অঙ্কে 6 নাম্বার। .75 মিটার লম্বা একটি ব্যক্তির ছায়া 2 মিটার লম্বা, বলছে 1.75 মিটার লম্বা একটি ব্যক্তির ছায়া 2 মিটার লম্বা। ঠিক আছে, একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, ধরে নাও এটার মাথা। ঠিক আছে, বলছে এখানে ধরে নাও সূর্য উঠেছে, তাহলে নিঃসন্দেহে এর ছায়াটা গিয়ে পড়বে। ধরে নাও এত বড় ছায়াটা এসে এখানে ধরে নাও মাথা তৈরি হয়েছে, এরকম মাথা তৈরি হয়েছে। বলছে ব্যক্তিটার হাইট ছিল 1.75 মিটার। ঠিক আছে, তাই তো বলেছে, হ্যাঁ। আর ওর ছায়ার দৈর্ঘ্যটা বড় হয়েছে 2 মিটার। ছায়াটা বড় হবে ছোট হবে সেটা ডিপেন্ড করবে সূর্যটা কোন অ্যাঙ্গেলে তাকে দিচ্ছে আলোটা। ঠিক আছে, তাহলে 2 মিটার ছায়া পড়েছে। বলছে ঠিক একই রকম ভাবে একটি ল্যাম্প পোস্টের ছায়া 6.4 মিটার লম্বা হলে তার উচ্চতা কত হবে, ব্যক্তিটার উচ্চতা কত হবে। ঠিক আছে, কি বলছে, একটা ব্যক্তির উচ্চতা হচ্ছে 1.7 মিটার, তার ছায়ার দৈর্ঘ্য 2 মিটার। একই রকম ভাবে কোনো একটা পোস্টের যদি এই অ্যাঙ্গেলেই যদি সূর্য দেয় আলো, তাহলে কোনো একটা পোস্টের ছায়ার দৈর্ঘ্য যদি 6.4 মিটার হয়, তাহলে পোস্টটার উচ্চতা কত। ঠিক আছে, এই রেশিওতেই ব্যক্তিটার এবং ছায়ার মধ্যে যে রেশিওটা আছে, এই সেম রেশিওতে যদি একটা ল্যাম্প পোস্ট থাকে এবং সেম ভাবে যদি আলোটা দিচ্ছে, তাহলে একই রেশিওতে যদি ছায়াটা পড়ে থাকে, তাহলে ছায়াটার দৈর্ঘ্য যদি 6.4 মিটার হয়, তাহলে ব্যক্তিটার দৈর্ঘ্য কত এটা বলেছে। ঠিক আছে, দেখো তো কত ছিল স্যার, এদের অনুপাত কত ছিল। আমি ধরলাম, এটা মুছে দিই, 1.75 মিটার এটা ছিল ব্যক্তিটার দৈর্ঘ্য। এর সাথে ছায়ার অনুপাত কত ছিল, 2। এর সাথে ছায়ার অনুপাত ছিল 2। তাহলে একই অনুপাত হবে কার, ল্যাম্পপোস্টার ছায়াটার। তাহলে একই অনুপাত হবে, আমি সমানুপাত দিয়ে দিলাম, যেহেতু একই হবে সমানুপাত দিয়ে দিলাম। তুমি চাইলে ডিরেক্ট সমানও দিতে পারো। ঠিক আছে, তাহলে সমানুপাত কি হবে, আমি ধরে নিলাম ল্যাম্প পোস্টটার দৈর্ঘ্য যদি x হয়, তাহলে তার সাথে তার ছায়ার দৈর্ঘ্য কত হবে, 6.4, অনুপাত 6.4। তাই তো বলেছে ব্যক্তিটার দৈর্ঘ্য আর তার ছায়ার দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে। ব্যক্তিটার দৈর্ঘ্য এটা হলে ছায়ার দৈর্ঘ্য এটা, তাহলে অনুপাত এটা। একই অনুপাতে একটা ল্যাম্প পোস্ট আর তার ছায়া আছে, তাহলে ল্যাম্প পোস্টটার দৈর্ঘ্য যদি x হয়, তাহলে তার ছায়াটা এটা বলে দিয়েছে কোশ্চেনে। ঠিক আছে, আচ্ছা আমরা কি জানি, সমানুপাতকে সমান দিয়ে ওঠানো যায়। তাহলে 1.75 অনুপাত আছে, তাহলে নিচে 2 লিখে দিলাম, সমান, এটাকে সমান করে দিলাম, সমান x/6.4। স্যার অনুপাত থাকলে আমরা ডিভাইড করে লিখে দিব। সমানুপাতকে সমান দিয়ে লিখতে পারি, x ছিল সমান বাই x/6.4। ঠিক আছে, আমাকে কি বলেছে, কি বের করতে হবে, x এর ভ্যালু। তাহলে 6.4টা এদিকে নিচে আছে, এইদিকে আসলে উপরে গুণ হয়ে যাবে। তাহলে নিয়ে চলে আসলাম 1.75 ইন্টু 6.4টা নিচে ছিল, এদিকে চলে আসলো ওপরে, ডিভাইডেড বাই 2 সমান x। দেখো পয়েন্ট তুলে দিলাম, তাহলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে একটা সংখ্যা আছে, একটা 0, ইন্টু এখানেও পয়েন্ট তুলে দিলাম, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে, দুটো 0। ঠিক আছে, 25 দিয়ে কেটে দিই, 25 দিয়ে কাটলাম 7 25 175, 25 দিয়ে কাটলাম 4 25 100। ঠিক আছে, 2 দিয়ে কেটে দিলাম 32 2 64, 4 দিয়ে কেটে দিলাম 4 8 32। বোঝা গেল। দেখো একটা ঘর আগে দশমিক ছিল, তুলে দিলাম, নিচে 10 হলো। 2 ঘর আগে দশমিক আছে, তুলে দিলাম, নিচে 100 হলো। 25 দিয়ে কাটলাম 7 25 175, না পারলে 5 দিয়ে কাটবে, আবার 5 দিয়ে কাটবে। আমি 25 দিয়ে একবারে কেটে দিলাম 7, 25 দিয়ে কাটলাম 4 হলো। 2 দিয়ে 64 কে কাটলাম 32 হলো, 4 দিয়ে 32 কে কাটলাম 8 হলো।
ও নিচে কি পড়ে আছে 10, স্যার আবার কেউ 2 দিয়ে কাটতে যেও না, কাটলে একই ব্যাপার, কিন্তু নিচে যদি শূন্যযুক্ত টার্ম থাকবে কাটবে না, ঠিক আছে। কত দাঁড়ালো স্যার, ওপরে 7 আর 8 পড়ে আছে, 7 × 8, তাহলে 7 8 কত হবে, এখানে লিখে দিই, কোথায় লিখবো, এই সাইডে লিখে দিই। x সমান তাহলে কি বেরাচ্ছে দেখো তো, ওপরে 7 × 8, 7 8 56, ডিভাইডেড বাই নিচে কত 10, তাহলে নিচে একটা শূন্য আছে, তার মানে দশমিক 1 ঘর আগে চলে আসবে, তার মানে 5.6, এটা আবার দশমিক না, কিন্তু এটা আবার কেউ দশমিক ভেবো না। 56কে 10 দিয়ে ভাগ করলাম, 5.6 মিটার। তাহলে ল্যাম্প পোস্টটার দৈর্ঘ্য কত ছিল, 5.6 মিটার, অপশন নাম্বার এ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, 5.6 মিটার, বোঝা গেল স্যার। চলে আসি, আমার এটা অ্যান্সার হয়ে গেল 5.6। চলে আসি পরের অঙ্কে। সাত নাম্বার বলেছে প্রদত্ত রাশিমালার সমীকরণ কত নির্ণয় করো। কি বলেছে, √ এটা ইন্টু √432 ডিভাইডেড বাই √324। দেখো আমাকে বের করতে দিয়ে সমীকরণ সরল করতে দিয়েছে, √2187, দেখতে পাচ্ছি স্যার আরআরবি সিএন পরীক্ষা 2022 সাল সম্ভবত, হ্যাঁ 2022 সালের কোশ্চেন, ইন্টু √432 ডিভাইডেড বাই √324, এটা বের করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে এগুলো ভাঙতে হবে, ভাঙি, ভেঙে নিবে। দেখো 2187, এটাকে আমি ভাঙছি, কত দিয়ে ভাঙা যাবে দেখো তো, 2 একে 3, 10 18, যোগ করে কত হচ্ছে 18, অঙ্কগুলো যোগ করলে 18, মানে 3 দিয়ে ভাঙা যাবে, 3 দিয়ে ভাঙি, 3 7 21, 2 3 2 6, 2 চলে গেল 27, 3 9 27, আবার 3 দিয়ে যাবে, 3 2 6, 3 4 12, 3 3 9, আবার 3 দিয়ে যাবে, 3 8 24, 3 1 3, আবার 3 দিয়ে যাবে, 3 2 6, 3 7 21, আবার 3 দিয়ে যাবে, 3 9 27, আবার 3 দিয়ে যাবে 3। ঠিক আছে, তাহলে কটা 3 হলো দেখো তো, 1 2 3 4 5 6 7, তাহলে এটা সমান আমি বলতে পারি না 3⁷, তিনটা 7-এর গুণফল, তার মানে 3⁷, তাহলে আমি এর জায়গাতে লিখে দিলাম √ ছিল দিয়ে দিলাম, আর 2187 জায়গাতে লিখে দিলাম 3⁷, হয়ে গেল। ইন্টু আছে, ইন্টু দিলাম। এবার 432টাকে ভেঙে দেখি, 432কে ভাঙছি, শেষে 2 আছে মানে 2 দিয়ে যাবে, 2 2 4, 2 1 2, 1 ছিল 12 হয়ে গেল, 6 2 12, 2 দিয়ে দিলাম, 2 1 2 0, 8 2 16। দেখো 2 1 2, তারপরে স্যার দুটা ঘর নামাতে হচ্ছে, দুটা ঘর নিতে হচ্ছে, 1কে ভাগ যায় না 2 দিয়ে, দুটা ঘর নিতে হচ্ছে, জন্য একটা শূন্য নিয়ে নিলাম আগে, 8 2 16, 2 দিয়ে দিচ্ছি 5, 5 2 10, 4 2 8, 2 দিয়ে দিচ্ছি 27 2 54, 3 দিয়ে দিচ্ছি 3 9 27, 3 দিয়ে দিচ্ছি 3। তাহলে এখানে দেখো তো কয়টা 2 হলো, 4টা 2 হলো না, আর কটা 3 হলো, 3টা 3, তার মানে আমি এর জায়গাতে লিখতে পারি 2⁴ ইন্টু 3 এর কিউব, 2⁴, যেহেতু 4টা 2 হয়েছে, 2⁴, কটা 3 হয়েছে, 3টা 3, তাহলে 3 এর কিউব, তাহলে আমি 432 ঘরে লিখে দিলাম 2 এর মাথায় 4 আর 3 এর মাথায় 3, 4টা 2, 3টা 3, হয়ে গেল। পড়ে আছে 324, এবার 324কে ভাঙ, 324কে ভেঙে, আচ্ছা কি লিখছি দেখো, 4 আছে 2 দিয়ে যাবে, 1 হলো, 12 গেল, 6 হলো, 2 গেল, 2 দিয়ে দিলাম, 8 হলো, 1 হলো, 3 দিয়ে যাবে 27 হলো, 3 দিয়ে যাবে 9 হলো, 3 দিয়ে যাবে 3। তাহলে এই ক্ষেত্রে কটা 2, দুটা 2, কটা 3,
4টা 3, তাহলে আমি এর জায়গাতে লিখতে পারি রুট ওভার 2টা 2 আর 4টা 3। ক্লিয়ার? সব ক্লিয়ার। এবার দেখো 3 টু দি পাওয়ার 7 আছে, এখানে রুট ওভার এটা আছে ভিতরে, আমি দুটোকে একসাথে নিয়ে আসি, একবারে করে দিলাম, উপরে একবারে করে দিলাম রুট, টোটালটাকে করে দিই একবারে, ফালতু ঝামেলা বাড়িয়ে লাভ নেই, আর একটা লাইন একবারে করে দিই। যেহেতু সবগুলোই রুট আছে আমি একবারে রুট দিয়ে দিলাম। ঠিক আছে, 3 টু দি পাওয়ার 7, 3-এর মাথায় 7, 3-এর মাথায় 7, আর এখানে হচ্ছে 3-এর মাথায় 3, এখানে 3-এর মাথায় 7 ইন্টু 3-এর মাথায় 3। মাথায় রাখবে যখন পাওয়ারের গুণ করব, যখন দুটো সংখ্যা ধরে নাও এরকম দেওয়া আছে 2-এর স্কোয়ার ইন্টু 2-এর মাথায় 5, এদের যখন গুণ হয়, যদি বেস দুটো সমান হয়, এখানেও 2 এখানেও 2, তাহলে গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তার মানে এটার মানে হচ্ছে 2-এর মাথায় 2 যোগ 5, 2 যোগ 5, তাহলে 2-এর মাথায় 7। ঠিক আছে, তাহলে দেখো এখানে 3-এর মাথায় 7 আছে ইন্টু 3-এর মাথায় 3, তাহলে 3-এর মাথায় 10 হয়ে যাবে না? হয়ে গেল 10 ইন্টু 2-এর মাথায় 4 আছে, লিখে দিলাম। ঠিক আছে, নিচে যা আছে লিখে দিলাম, 2-এর স্কোয়ার ইন্টু 3-এর 4। চলে আসি এখানে করে দিই। দেখো এটা 34 ভেবো না কিন্তু, এটা 3-এর মাথায় 4, 3-এর মাথায় 4। আগে 3-এর কাজটা করিনি। দেখো 3-এর মাথায় 10 ডিভাইডেড বাই 3-এর মাথায় 4। একটু আগে যে বললাম যে গুণ যদি থাকে পাওয়ার যোগ হয়ে যায়, একই রকম ভাবে যদি ভাগ থাকে তাহলে পাওয়ার বিয়োগ হয়ে যায়। মানে 2-এর মাথায় 7 ডিভাইডেড বাই 2-এর মাথায় 4, এটার মানে হচ্ছে 2-এর মাথায় 7 মাইনাস 4। ঠিক আছে, তাহলে 2-এর মাথায় 3। তাহলে একই রকম ভাবে দেখো 3-এর মাথায় 10 বাই 3-এর মাথায় 4, 3-এর গুলোকে একসাথে করে নি, এটা মুছে দিলাম। তাহলে কি হবে? 3-এর মাথায় 10, নিচে 3-এর মাথায় 4, তার মানে আমি লিখতে পারবো না 3-এর মাথায় 10 মাইনাস 4 ইন্টু 2-এর মাথায় 4 আর 2-এর স্কোয়ার, 2-এর মাথায় 4, 2-এর মাথায় 2, তাহলে আমি লিখতে পারবো 2-এর মাথায় 4 মাইনাস 2। ঠিক আছে, 3-এর মাথায় 10 মাইনাস 4 ইন্টু 2-এর মাথায় 4 মাইনাস 2। 3-এর মাথায় 10 মাইনাস 4 করলে 3-এর মাথায় কত হবে? 6 ইন্টু 2-এর মাথায় 4 মাইনাস 2 করলে কত হবে? 2-এর মাথায় 2। রুট মানে কি? রুট মানে কি? রুট মানে ভিতরে দুটো সেম সংখ্যা গুণ থাকলে বাইরে একটা বেরাবে। দেখো ভিতরে কটা 3 আছে? 6টা 3, তাহলে আমি যদি রুট তুলে দিই তাহলে 3টা 3 বেরাবে, তাহলে হয়ে গেল রুট যদি তুলে দিই তাহলে হয়ে গেল 3-এর মাথায় 3 ইন্টু কটা 2 আছে? 2টা 2 আছে, তাহলে রুট তুলে দিলে একটা 2 বেরালো, একটা 2। 3-এর কিউব মানে কত? 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 3 3-এ 9, 3-এ 27, তাহলে হয়ে গেল 27 ইন্টু 2-এর মাথায় 1 আছে মানে 2, তাহলে 27 ইন্টু 2 করলে 54, তাহলে আমার ভ্যালু দাঁড়িয়ে গেল 54। দেখো অপশন নাম্বার বি 54। ঠিক আছে, অপশন বি 54। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। 8 নম্বর। কি বলছে? দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল 270, একটি সংখ্যা 18 হলে অন্য সংখ্যাটি কত নির্ণয় করো। দুটো সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল 270, একটা যদি 18 হয় তাহলে অন্য সংখ্যাটি কত? আচ্ছা, মাথায় রাখবে স্যার সব সময় লসাগু ইনটু গসাগু, লসাগুর সাথে গসাগু গুণ করলে সব সময় সংখ্যা দুটির গুণফল হয়। সংখ্যা দুটির গুণফল হয়। লসাগুর সাথে গসাগু যদি গুণ করি
তাহলে সব সময় সংখ্যা দুটার গুণফল হয়। ঠিক আছে, এবার বলো তো, এটা সব সময় মাথায় রাখবে, লসাগুর সাথে গসাগু গুণ করলে সব সময় সংখ্যা দুটার গুণফল বেরাবে। দেখো কোশ্চেনে কি বলেছে, দুটা সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল 270, তাহলে লসাগু আর গসাগুর গুণফল কোশ্চেনে বলে দিয়েছে 270, তাহলে এদের গুণফলের জায়গাতে 270 লিখে দিলাম। সমান দেওয়া আছে, সমান কি সংখ্যা দুটার গুণফল। একটা সংখ্যা বলে দিয়েছে 18, তাহলে আর একটা কত হবে, আমি ধরে নিলাম একটা 18, সংখ্যা দুটার গুণফল, আর একটা যদি x হয় তাহলে 18 ইন্টু এক্স। সংখ্যা দুটাকে গুণ করলে লসাগু ইন্টু গসাগু বেরায়, লসাগু ইন্টু গসাগু 270, একটা সংখ্যা 18 আর একটা সংখ্যা x ধরে নিলাম, তাহলে এখান থেকে আমি x এর ভ্যালু বের করতে পারবো না, 18টা এদিকে গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, 270 ভাগ 18 সমান হচ্ছে x। দেখো কেটে যাবে, 9 দিয়ে কেটে দিই, 9 2 18, 3 9 27, শূন্য বসে গেল, 2 দিয়ে 30 কেটে দিলাম 15, তাহলে x এর ভ্যালু কত দাঁড়ালো, তাহলে আমার দাঁড়ালো x সমান 15। তাহলে একটা সংখ্যা 18 হলে আর একটা সংখ্যা কত, 15, অপশন ডি 15। ঠিক আছে, এটাও দেখো রেলের অঙ্ক কিন্তু আরআরবির কোশ্চেন হয়ে গেল। চলে আসি পরের অঙ্কে। আমাদের ওয়েস্ট বেঙ্গল করে কি বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন তুলে দেয়, সেই জন্য একই টাইপের কোশ্চেন যেগুলো আমাদের পুলিশে আসার মতো সেগুলোকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা হয়েছে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার থেকে কালেক্ট করা হয়েছে। 9 নম্বরে আসি। দেখো 100টি ডিম হবে, এটা 100টি ডিম কেনা হয়েছে 100 টাকা মূল্যে। ঠিক আছে, 100টা ডিম কিনেছে 100 টাকা মূল্যে, মানে এক একটা ডিমের দাম 1 টাকা। ভালো কথা। 12টি ডিম পরিবহনের সময় ভেঙে গেল, আমি 100টা ডিম কিনে নিয়ে আসছিলাম, রাস্তাতেই জার্কিনে পড়ে 12টা ডিম ভেঙে গেছে। ঠিক আছে, বিক্রেতা বাকি ডিমগুলো প্রত্যেকটা 1.20 টাকা করে বিক্রি করেছে, তাহলে তার লাভ নির্ণয় করো। আমি দোকানদার, সাইকেলে করে ডিম নিয়ে আসছি, পিছন থেকে 100টা ডিম কিনেছি 100 টাকাতে, আস্তে 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 বাম্পার পড়েছে, বাম্পারের উপরে উঠেছে, উঠে জার্কিনে পড়ে ভেঙে গেছে। কটা ডিম ভেঙে গেছে, 12টা ডিম ভেঙে গেছে। ঠিক আছে, বাকি যে ডিম পড়ে থাকলো আমার কাছে কটা পড়ে থাকলো, 100 থেকে 12 বাদ 88টা পড়ে থাকলো, 88 পড়ে থাকলো। এই যে 88টা ডিম পড়ে থাকলো, বলছে এই কটা ডিম আমি 1 টাকা 20 পয়সা করে বিক্রি করে দিলাম, তাহলে আলটিমেট আমার লাভ বা লস কত হয়েছিল দেখো তো। তাহলে এই যে 88টা যে ডিম আছে, আমি বিক্রি করে ক টাকা পাবো, 88 ইন্টু 1.20, এই টাকাটা আমার বিক্রি দাম, আর কেনা দাম কত ছিল 100 টাকা। আমি তো 100 টাকায় কিনেছিলাম, কিনে আনছিলাম, 12টা ভেঙে গেছে, আমার কাছে তাহলে 88টা পড়ে আছে, 88 পড়ে আছে। তাহলে এই যে 88 ডিম, 88টা যে ডিম পড়ে আছে, তার আমি বিক্রি করেছি ক টাকা করে, 1.20 করে, তাহলে আমার টোটাল বিক্রি দাম কত উঠেছে, 1.20 ইন্টু 88। এটা থেকে যদি আমি 100টা বাদ দিয়ে দিই, 100 টাকা কেনা দাম ছিল, বাদ দিয়ে দিলে আমার লাভ বেরিয়ে যাবে না, সেটাই বের করতে দিয়েছে। তাহলে আমার লাভ নির্ণয় করো। তাহলে আমার বিক্রি দাম কত দেখো তো, এসপি সমান, আচ্ছা আগে কেনা দামটা লিখে দিই যেহেতু কোশ্চেনে দেওয়া আছে। কেনা দাম কত, 100 টাকা। বিক্রি দাম কত, কটা ডিম আমার কাছে আছে, কটা ডিম আমি বিক্রি করছি, 12টা ভেঙে গেছে, তার মানে 100 মাইনাস 12, এই কটা ডিম বিক্রি করছি, প্রত্যেকটার দাম কত করে, 1.20 করে, 88 ইন্টু 1.20 কত হবে, 88 ইন্টু 1.20, 12 দিয়ে গুণ করে দিই, 8 12 96 6, হাতে থাকলো 9, 8 12 96, আর 9 হচ্ছে 105, তাহলে হয়ে গেল 88 আর 12 গুণ করলে হয়ে গেল 1056, একটা শূন্য আছে বসিয়ে দিলাম, কয় ঘর, 2 ঘর আগে দশমিক আছে, 2 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম, বোঝা গেল। 88 আর 12 গুণ করে হলো 1056, এটা শূন্য ছিল বসিয়ে দিলাম, 2 ঘর আগে দশমিক আছে, 2 ঘর আগে দশমিক দিয়ে দিলাম, তাহলে 105.60 টাকা আমার হচ্ছে বিক্রি দাম। কিনেছিলাম ক টাকায়, 100 টাকায়, বিক্রি করছি কত টাকায়, এত টাকায়, আমার লাভ কত হবে, তাহলে এটা মাইনাস এটা, তাহলে আমার লাভ হয়ে গেল কত টাকা,
105.60 মাইনাস 100, 5 টাকা 60 পয়সা আমার লাভ হলো। তাহলে লাভ কত হলো? 5 টাকা 60 পয়সা আমার লাভ হলো, অপশন নাম্বার ডি। ঠিক আছে। যদি বলতো শতকরা লাভ কত, তাহলে 100তে আমার কেনা দাম কত ছিল? 100, 100তে লাভ হলো এত, এটাই শতকরা বেরাতো, এটাই শতকরা বেরাতো। যদি 100তে হলো এত, তাহলে আবার 100তে কত? ইন্টু 100। হয়ে গেছে স্যার। পরেরটায় আসি, 10 নম্বরে আসি। দেখো, একটি শহরের জনসংখ্যা 2020 সালে 10% বেড়েছে। ঠিক আছে। তারপর 2021 সালে 8% কমে গেছে। প্রথমে 10% বেড়েছে, তারপরে 8% কমে গেছে। তাহলে 2020 সালের শুরুতে জনসংখ্যার সাপেক্ষে 2021 সালের শেষের দিকের জনসংখ্যার পরিবর্তনের শতাংশ নির্ণয় করো। বলছে একটা শহরের জনসংখ্যা 2020 সালে 8% বেড়েছে, কত পার্সেন্ট? 10% বেড়েছে। পরের বছর 2021 সালে 8% কমে গেছে। তাহলে 2020 থেকে 2021-এ, 2020-র প্রথম আর 2020-র 21-এর জনসংখ্যার যে কতটা পরিবর্তন হয়েছে তার একটা শতকরা ভাগ বের করতে দিয়েছে। কি করব স্যার? আগের দিন মনে করো আমার আগের সেটাই করেছিলাম। কি করেছিলাম? একটা করেছিলাম না যে এরকম একবার বাড়ছে একবার কমছে, একবার আমি লাভ করছি একবার লস করছি একই জিনিসের উপর। তাহলে কি করতে হয়? প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। আগের ক্লাসেই করেছিলাম, যারা করনি দেখে নিবে। প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। এটা কখন ইউজ হয়? যখন আমরা একই জিনিসের ওপর একবার বাড়াচ্ছি একবার কমাচ্ছি, বা দুবার বাড়াচ্ছি দুবার কমাচ্ছি কিন্তু একই জিনিসের ওপর, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি। এবার দেখো এখানে কি করব তাহলে? প্রথমে কি বললো? কত পার্সেন্ট বাড়লো? 10% বৃদ্ধি পেয়েছে, প্লাস 10 দিলাম। তারপরে কি হয়েছে? 8% কমে গেছে, তাহলে মাইনাস 8 করলাম। প্রথমে 10% বৃদ্ধি পেয়েছে, প্লাস 10, মানে এক্স এর ভ্যালু হয়ে গেল 10, ওয়াই এর ভ্যালু হয়ে গেল মাইনাস 8, হয়ে গেল 8। মাইনাস কেন দিলাম? কারণ কমেছে পরের বছর। তারপরে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এক্স ইন্টু ওয়াই বাই 100, এক্স মানে কত? 10, ওয়াই মানে কত? 8 বাই 100। 10 থেকে 8 বাদ দিলে 2, মাইনাস 0 0 কেটে দিলাম, 8 বাই 10, তার মানে আমি লিখতে পারি না 0.8। একটা শূন্য আছে, তাহলে এক ঘর আগে দশমিক হবে, 8 এর আগে দশমিক বসে গেল। 2 থেকে 0.8 বাদ দেবো, কত হবে? 1.2। তাহলে এত পার্সেন্ট। দেখো 1.2 আছে, 1.2% বৃদ্ধি পাবে। যদি এখানে মাইনাস বেরাতো, ধরো মাইনাসে বেরালো, তাহলে কি হবে? হ্রাস পাবে। বোঝা গেল? তাহলে কত বৃদ্ধি পাবে? 1.2% বৃদ্ধি পাবে। চলে আসি 11 নাম্বার। এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। দুটো নল আছে, এ নলটা বি এর 3 গুণ ক্ষমতা সম্পন্ন। বি এর ক্ষমতা 1 হলে এর 3। একটি খালি চৌবাচ্চা বি নল দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে, এ নল তার থেকে 16 মিনিট কম সময় লাগে। অবশ্যই লাগবে। দেখো এর ক্ষমতা বি এর 3 গুণ, তাহলে নিঃসন্দেহে বি কাজটা করতে যত সময় লাগবে এর কম লাগবে, কারণ এর ক্ষমতা বেশি। বলছে কতক্ষণ কম লাগে? 16 মিনিট কম লাগে। একত্রে দুটি নল দ্বারা খালি চৌবাচ্চা জলপূর্ণ করতে কত সময় লাগবে? এবার বলেছে একত্রে যদি দুটোকে অন করে দিই তাহলে কত সময় লাগবে। বোঝা গেল স্যার কোশ্চেন কি বলেছে? বলেছে আমার কাছে দুটো নল আছে এ আর বি, এ দিয়ে বি দিয়ে যত সময় একটা চৌবাচ্চা পূরণ করতে পারে এর ক্ষমতা তার 3 গুণ। তো এর ক্ষমতা যদি 3 গুণ হয় তাহলে বি দিয়ে যতক্ষণ লাগবে এর কম সময় লাগবে। যদি ক্ষমতা বেশি তাহলে কম লাগবে। কতক্ষণ কম লাগে? 16 মিনিট কম লাগে। এবার বলছে দুইজনকে যদি একসাথে চালিয়ে দিই তাহলে কত সময়ে চৌবাচ্চাটা পূরণ হবে। ঠিক আছে, দেখো ক্ষমতা এফিসিয়েন্সি কার কার? এ আর বি এর। পাশে লিখি এ আর বি এর। এ আর বি এর তাহলে ক্ষমতার অনুপাত দেখো তো। আমি বলছি কোশ্চেনে দেওয়া আছে এর ক্ষমতা বি এর 3 গুণ, তার মানে বি এর যদি 1 হয় তাহলে এর 3, তাই তো? আচ্ছা, ক্ষমতা যত বেশি হবে সময় ঠিক তত কম লাগবে।
আমার ক্ষমতা আরেকজনের ডবল, তাহলে আমার সময় ওর থেকে অর্ধেক লাগবে। তার মানে ক্ষমতার সাথে সময়ের সবসময় ব্যস্ত সম্পর্ক। তাহলে যদি এদের ক্ষমতার অনুপাত 3:1 হয়, তাহলে সময়ের অনুপাত কত হবে? 1:3 হবে না? তাই তো। তাহলে দেখো তো, বি এর যদি কোনো একটা কাজ করতে 3 ইউনিট সময় লাগে, তাহলে এ এর লাগবে 1 ইউনিট। তাহলে কত কম লাগছে? বি এর থেকে এ এর কত কম লাগছে? 2 ইউনিট কম লাগছে না? 2 ইউনিট কম লাগছে, 2 ইউনিট কম লাগছে। কোশ্চেনে বলেছে যে না 16 মিনিট কম লাগে, তাহলে আমি বলতে পারি না এই 2 ইউনিট সমান 16 মিনিট। তাহলে 2 সমান যদি 16 হয়, তাহলে 1 সমান 8, 1 সমান 8। এবার দেখো তো, 1 সমান যদি 8 হয়, তাহলে আমি বলতে পারবো এর কতক্ষণ লাগে ওই চৌবাচ্চাটা পূরণ করতে? 8 মিনিট লাগে। আর বি এর কত লাগবে? 3 × 8, 24 মিনিট। তাহলে এর চৌবাচ্চাটা পূরণ করতে লাগে 8 মিনিট, বি এর লাগে 24 মিনিট। তাহলে তারা দুজন মিলে একসাথে কত মিনিটে করবে? দেখো ক্ষমতাও দিয়ে দিয়েছে 3 আর 1। এবার আমি অঙ্কটাকে পাশে এখানে করে দিই, এ আর বি। দেখো এর সময় লাগে 8 মিনিট, বি এর লাগে 24 মিনিট। আমি এই দুটোর লসাগু 24 নিয়ে নিলাম। তাহলে দেখো তো এর ক্ষমতা কত হবে? 3 হবে। 24 কে 8 দিয়ে ভাগ করব 3। আর এটা বলছি না, আগের দিন এই টাইপের অঙ্ক করেছি আমরা সেকেন্ড সেটে। এ 8 দিনে 24 ইউনিট কাজ করে, তাহলে একদিনে কত করবে? 3 ইউনিট। বি 24 দিনে 24 ইউনিট করে, একদিনে কত করবে? 1 ইউনিট। তাহলে এর ক্ষমতা 3, বি এর ক্ষমতা 1। এখানেই দেখো তাও দেওয়া আছে 3 আর 1। ঠিক আছে। এবার স্যার মনে হতে পারে তোমার যে আমি এখানে তো পেয়ে গেছিলাম ক্ষমতা 3 আর 1, আপনি কেন করতে গেলেন এখানে? আমি এই কারণে করতে গেলাম, কারণ আমি যদি তুমি 24-এর জায়গাতে ধরে নাও 48 নিলে, তুমি নিতেই পারতে, আমি স্যার 24 নিব না, আমি 48 নেব। 48 যদি নিতে, তাহলে কিন্তু এগুলো চেঞ্জ হয়ে যেত। এগুলো তখন এটা হয়ে যেত কত? 6, এটা হয়ে যেত 2। তো তুমি যদি ভেবে রাখো, তোমার যদি মাইন্ডসেট ক্লিয়ার থাকে যে না আমি লসাগুটাই নেব, আমি এই দুটোর লসাগুটাই নেব, এবং এই দুটোর লসাগু তুমি দেখেই বুঝতে পারছো 24, তাহলে আমার মাইন্ডসেট আছে আমি 3 আর 1 হবে। আমি এই দুটোর লসাগু নিলাম 24। আর না হলে স্যার এখন একবার করে নিবে। এর সময় লাগে এমন কিছু লাগবে না, 2-1 সেকেন্ড বেশি লাগবে। এর সময় লাগে 8, বি এর সময় লাগে 24 দিন। এর 8 লাগে, 24 লাগে, দুটোর লসাগু নিলাম 24। 24 কে 8 দিয়ে ভাগ করলাম 3 হলো, 24 কে 24 দিয়ে ভাগ করলাম 1 হলো। তাহলে এর এফিসিয়েন্সি 3, এর 1। ঠিক আছে। তাহলে এদের দুজনের এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? ক্ষমতা কত হবে? 3 + 1 4। এ একদিনে 3 ইউনিট করে, বি একদিনে 1 ইউনিট করে। তাহলে দুজন মিলে একদিনে কত ইউনিট করবে? 4 ইউনিট করবে। আমার মোট কাজ কত আছে? 24। তাহলে এদের যদি 4 ইউনিট করতে একদিন লাগে, তাহলে 24 ইউনিট করতে কত দিন লাগবে? 6 দিন লাগবে। তাহলে দেখো তো, এদের 4 ইউনিট করতে লাগে একদিন, তাহলে 24 ইউনিট করতে কত লাগবে? 1/4 × 24, 4 × 6 = 24, তাহলে 6 দিন লাগবে। তাহলে অ্যান্সার হয়ে গেল 6 দিন। বোঝা গেল? কিছু নাই, সোজা অঙ্ক স্যার। এ আর বি এর ক্ষমতার অনুপাত 1:3:1, কারণ কোশ্চেনে বলা আছে বি যে কাজ করে এ তার ক্ষমতা 3 গুণ। তাহলে এর 1 হলে 3, সময়ের অনুপাত উল্টা হবে, তাহলে 1:3 হয়ে গেল। তাহলে কতক্ষণ বেশি লাগছে? এর থেকে বি এর 2 ইউনিট বেশি লাগছে, বা উল্টো ভাবে বললে বি এর কত কম লাগছে? 2 ইউনিট কম লাগছে। এর লাগছে 1 মিনিট, বি এর লাগছে 2 মিনিট। তাহলে কতক্ষণ কম লাগছে? 2 মিনিট কম লাগছে বা 2 মিনিট কম লাগছে? কোশ্চেনে বলেছে না 16 মিনিট কম লাগে। আমি বলতে পারি না 2 সমান 16। আচ্ছা 2 সমান যদি 16 হয়, তাহলে 1 সমান 8। তার মানে এর 1 সমান 8, এর কতদিন সময় লাগবে? 8 দিন লাগবে। বি এর কত দিন লাগবে? 3 × 8 24 দিন লাগবে, বা 24 মিনিট, মিনিট ধরলে মিনিট, দিন বললে দিন, 24 মিনিট লাগবে। তাহলে এবার চলে আসি, এর লাগে 8, বি এর লাগে 24, টোটালে কত? দুটো লসাগু নিলাম 24। তাহলে 8 দিনে এ করে 24 ইউনিট কাজ, বা 8 মিনিটে করে 24 ইউনিট কাজ। তাহলে 1 মিনিটে কত করবে? 3 ইউনিট। বি 24 মিনিটে করে 24 ইউনিট কাজ, 1 মিনিটে কত করবে? 1 ইউনিট। তাহলে এর ক্ষমতা 3, বি এর ক্ষমতা 1, দুজনের টোটাল ক্ষমতা কত? 4। আমাকে কাজ কত করতে হবে? 24 ইউনিট। তাহলে 4 ইউনিট কাজ করতে লাগে 1 মিনিট, 24 ইউনিট করতে 6 লাগবে। তাহলে কত মিনিট লাগবে? 6 মিনিট। অপশন এ 6। ঠিক আছে। কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর 2023 সালের কোশ্চেন।
ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। দেখো বলছে এ এবং বি সাইকেলে চেপে যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল। এ আর বি দুজন আছে, দুজন সাইকেল চালাচ্ছে, একই অভিমুখে যাচ্ছে, একই দিকে যাচ্ছে। এর গতিবেগ 8 মিটার পার সেকেন্ড, বি এর গতিবেগ 5 মিটার পার সেকেন্ড, একই দিকে যাচ্ছে। আচ্ছা বলো তো, একই দিকে গেলে গতিবেগ কি হয়? রিলেটিভ স্পিড মাইনাস হয়ে যায়। সবসময় মাথায় রাখবে, একই দিকে যদি যায় তাহলে তাদের আপেক্ষিক যে বেগ সেটা মাইনাস হয়ে যায়, বিপরীত দিকে আসলে যোগ হয়ে যায়। একই দিকে গেলে মাইনাস, বিপরীত দিকে আসলে প্লাস। এখানে কি বলেছে? এ বি সাইকেলে চেপে যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে যাচ্ছে। তার মানে এর স্পিড 8 মিটার পার সেকেন্ড, বি এর স্পিড 5 মিটার পার সেকেন্ড। এই স্পিড নিয়ে দুজন একই দিকে যাচ্ছে। তাহলে এদের রিলেটিভ স্পিড বলো তো। এর স্পিড হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, বি এর স্পিড হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ওরা একই দিকে যাচ্ছে দুজনই, তাহলে এদের আপেক্ষিক বেগ বা রিলেটিভ স্পিড কত হবে? 8 মাইনাস 5, 3 মিটার পার সেকেন্ড। মানে দুজনের মধ্যে পার্থক্য প্রত্যেক সেকেন্ডে 3 মিটার করে। ঠিক আছে, তারপরে কি বলছে? কোনো এক সময়ে বি এর থেকে 800 মিটার এগিয়ে ছিল। এবার আমাকে যখন যাত্রাটা শুরু হয়েছে, যখন দুজন যাত্রা শুরু করেছে, বি অলরেডি 800 মিটার দূরে ছিল। তাহলে আমি এখানে ছবিটা আঁকার চেষ্টা করি। ধরো এই দিক থেকে এই দিকে যাবে, বলছে এ যখন যাত্রাটা শুরু করেছে এখান থেকে, বি অলরেডি 800 মিটার দূর এগিয়ে গেছে, মানে বি অলরেডি 800 মিটার এগিয়ে আছে। সরি 800 না, 180 মিটার। তার মানে এইটুকুটা দূরত্ব 180 মিটারের দূরত্ব। 180 মিটার দূরে বি আছে, আর ওর থেকে 180 মিটার পিছনে এ আছে। এর স্পিড হচ্ছে কত? 8 মিটার পার সেকেন্ড, বি এর স্পিড হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এই স্পিড নিয়ে এবার দুজন রওনা দিল, একই দিকে রওনা দিল। ঠিক আছে, তাহলে কি বলেছে? পরবর্তী 70 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে? তাহলে বলছে 70 সেকেন্ড পর এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত মিটারের হবে। দেখো তো, এ যাচ্ছে 8 মিটার নিয়ে, বি যাচ্ছে 5 মিটার নিয়ে, এও এগাচ্ছে, এও এগাচ্ছে। তো একটা সময় পর এ বি কে ধরে নিবে, কারণ এর স্পিডটা বেশি আছে। কত স্পিডের ডিফারেন্স কত আছে? 3 আছে না? দেখো তো, এটাই বের করলাম, রিলেটিভ স্পিড 3। যেহেতু একই দিকে যাচ্ছে, এ প্রত্যেক সেকেন্ডে 3 মিটার করে বেশি যাচ্ছে এর থেকে, তাহলে এ এগাবে, এও 3 সেকেন্ড করে 3 মিটার করে বেশি এগাবে। এই করতে করতে কোনো একটা জায়গায় ধরে নিবে, বা তারও যদি পরে ক্রস করে চলে যাবে ওকে। আমাকে কি বলেছে? 70 সেকেন্ড পর এদের দুজনের মধ্যে দূরত্ব কত হবে। ঠিক আছে, এটা দিয়েছে পাতি কথা। আচ্ছা, এদের মধ্যে রিলেটিভ স্পিড কত? 3 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে এদের ডিফারেন্স হচ্ছে 3 মিটার করে। তাহলে 70 সেকেন্ড পর এদের ডিফারেন্স কত দাঁড়াবে? আমি বলছি 1 সেকেন্ডে যদি ডিফারেন্স 3 মিটার করে হয়, তাহলে 70 সেকেন্ড পরের ডিফারেন্স কত হবে? 70 × 3, 210 মিটারের, 210 মিটার ডিফারেন্স হবে। তার মানে 70 সেকেন্ড পর এ বি এর থেকে 210 মিটার এগিয়ে যাবে। এ ধরো যদি একই জায়গা থেকে শুরু করতো, এ প্রত্যেক সেকেন্ডে 3 মিটার করে বেশি যাচ্ছে, তাহলে 70 সেকেন্ড পর 210 মিটার বেশি চলে যাবে। কিন্তু অলরেডি বি 180 মিটার দূরে ছিল, তাহলে কত মিটার এগিয়ে থাকলো? 30 মিটার না? এদের রিলেটিভ স্পিড 3 মিটার পার সেকেন্ড করে। 70 সেকেন্ড পর এ আর বি, এ বি কে ক্রস করে কত চলে যাবে? 200। এখানে চলে এসছে এ, কত মিটার চলে এসছে? 210 মিটার। রিলেটিভ স্পিডে 210 মিটার চলে এসছে, কিন্তু অলরেডি ও 180 মিটার ছিলই। তাহলে এই যে ডিফারেন্সটা কত হবে? 210 মাইনাস 180, 30 মিটারের ডিফারেন্স হবে না? বোঝা গেল? এবার স্যার কারো মনে হতে পারে, স্যার ততক্ষণে তো বিও এগাবে। হ্যাঁ, বি এগাবে, অবশ্যই এগাবে। আমি ওই দুটোকে ক্যালকুলেট করে রিলেটিভ স্পিডটা বের করেছি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমার পাতি কিছু না, আমি ছবিটা এবার মুছে দিলাম। ছবি বুঝে গেছো, মুছে দিলাম।
এর স্পিড ছিল 8 মিটার পার সেকেন্ড, বি এর স্পিড ছিল 5 মিটার পার সেকেন্ড। যেহেতু দুজন একই দিকে যাচ্ছে, রিলেটিভ স্পিড মাইনাস হয়ে গেল 3 মিটার পার সেকেন্ড। কতক্ষণ পর বলেছে? 70 সেকেন্ড পর বলেছে। 70 সেকেন্ড পর বের করে নিলাম 210 মিটার। তাহলে 210 মিটার হয়ে গেছে। এবার গল্প, যেহেতু কোশ্চেনে দেওয়া ছিল যে বি অলরেডি 180 মিটার এগিয়ে আছে, যদি না বলতো, যদি একসাথে শুরু করতো তাহলে পার্থক্য 210 মিটার অ্যান্সার হয়ে যেত। কিন্তু অলরেডি বি 180 মিটার এগিয়ে ছিল, তাহলে পার্থক্যটা কত হবে? তাহলে আমার পার্থক্যটা হবে 210 মাইনাস 180। তাহলে পার্থক্যটা হবে 210 মিটার মাইনাস 180 মিটার। কত মিটারের? 30 মিটারের। তাহলে অপশন দেখো, অপশন নাম্বার এ 30 মিটারের পার্থক্য। ঠিক আছে, হয়ে গেল 12 নম্বর অঙ্ক। চলে আসি 13 নম্বরে। দেখো কি বলছে, বলছে একটি কাপড়ের ব্যবসায় ক্রয় মূল্যের কাপড় বিক্রি করেও, ভাষাটা গন্ডগোল হয়েছে, একটি কাপড়ের ব্যবসায় ক্রয় মূল্যে কাপড় বিক্রি করেও একটি কাপড়ের ব্যবসায় ক্রয় মূল্যে কাপড় বিক্রি করেও 25% লাভ করে, তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত সেমি কাপড় দেয়? খুব সুন্দর একটা অঙ্ক। দেখো কিসের অঙ্ক দিয়েছে, কলকাতা পুলিশ এসআই 2023 সালের এটাও কোশ্চেন। ঠিক আছে, কি বলেছে? একটা কাপড়ের ব্যবসাতে, আমি ধরে নাও ব্যবসায়ী, দোকানদার, আমি বললাম আমি কেনা দামে ক্রয় মূল্যে আমি কাপড় বিক্রি করবো, আমি আমার কেনা দামে কাপড় বিক্রি করে দেবো। তাহলে আমি যদি কেনা দামেই আমার কাপড় বিক্রি করে দিই, তাহলে তো আমার লাভ লস কিছুই থাকবে না। কিন্তু কোশ্চেনে বলেছে না, কেনা দামেও কাপড় বিক্রি করে আমার 25% লাভ থাকছে। অদ্ভুত টাইপের কোশ্চেন। আমি কেনা দামে কাপড় বিক্রি করছি, তারপরেও আমার 25% লাভ থাকছে, এটা কিভাবে সম্ভব? সম্ভব। যদি দোকানদার আমার মতো হয় তাহলে অবশ্যই সম্ভব। কিভাবে? তাহলে আমি কি করব? কাপড়ের পরিমাণটা কম দেব। আমি ওকে দেওয়ার কথা 1 মিটার, আমি ওইদিকে মেরে দিয়েছি স্কেলে, মেরে দিয়ে আমি ওকে হয়তো 70 মিটার দিয়ে দিয়েছি, 60 মিটার, ওটাই ওকে বুঝিয়ে দিয়েছি, এটা দেখো 1 মিটার, স্কেলটা আমি ছোট বড় করে মেপে বুঝিয়ে দিয়েছি। বোঝা গেল? তাহলে দোকানদারকে কার মতো হতে হবে? আমার মতো, তাহলে ঠিকঠাক হবে। তাহলে কি বলেছে স্যার? তাহলেও 1 মিটারের পরিবর্তে কত সেমি কাপড় দিবে? তো নিঃসন্দেহে 1 মিটার দিবে না ওর থেকে কম দিবে, তাহলেই আমার 25% লাভটা বেরাবে। এবার কোশ্চেনে আসি, অঙ্কে আসি। দেখো 1 মিটার সমান 100 সেমি, তাই তো? 100 সেমি। তো 100 সেমি আমি ধরে নিলাম ও 100 সেমির কেনা দাম 100 টাকা ছিল। 100 সেমির কেনা দাম 100 টাকা ছিল, মানে 1 সেমি 1 টাকা করে কিনেছে। আমি আমার অঙ্কের সুবিধার জন্য ধরে নিলাম, তুমি 500 ধরো, 200 ধরো, একই ব্যাপার। আমি ধরলাম 100 সেমি আমি 100 টাকায় কিনেছিলাম। ঠিক আছে, আমাকে যদি 25% লাভ করতে হতো, তাহলে আমাকে ক টাকায় 100 সেমিটা বিক্রি করতে হতো? দেখো তো, আমি যদি 100 সেমি 100 টাকায় কিনে থাকি, আর তারপরে যদি আমাকে 25% যদি আমাকে প্রফিট করতে হয়, লাভ করতে হয়, তাহলে আমাকে ক টাকায় বিক্রি করতে হবে? 100 প্লাস 25, 125 টাকায় বিক্রি করতে হবে না? আমি 100 সেমি 100 টাকায় কিনেছি, আমি যদি 25% লাভ করতে চাইতাম সৎ পথে, তাহলে আমাকে 125 টাকায় ওটা বিক্রি করতে হতো। ঠিক আছে, তাহলে আমার 1 সেমির দাম কত হতো? 125 টাকায়, একটু পাশে লিখছি, এটা 25 সেমি, 25%। আমাকে যদি 25% লাভ করতে হতো, তাহলে 100 সেমি আমাকে 125 টাকায় বিক্রি করতে হতো। আচ্ছা, 100 সেমি যদি আমাকে 125 টাকায় বিক্রি করতে হতো, তাহলে আমার 1 সেমির দাম কত দাঁড়াতো? বিক্রি দাম 100 সেমির বিক্রি দাম যদি 125 টাকা দাঁড়ায়, তাহলে আমার 1 সেমির বিক্রি দাম দাঁড়াতো না? দেখো তো, 125 ডিভাইডেড বাই 100, তার মানে 1.25 টাকা, এত টাকা দাঁড়াতো আমার 1 সেমির। তাহলে বিক্রি দাম দাঁড়াতো 1.25 টাকা। এটা দেখো, এখন পর্যন্ত অঙ্ক আমি কি করলাম? আমি 100 সেমি কিনেছিলাম 100 টাকায়, আমাকে যদি 25% লাভ রাখতে হয়, তাহলে আমাকে ক টাকায় বিক্রি করতে হবে? 125 টাকায় বিক্রি করতে হবে। তাহলে 100 সেমি আমাকে 125 টাকায় বিক্রি করতে হবে, তাহলে 1 সেমির বিক্রি দাম কত? 1.25। 1 সেমির বিক্রি দাম 1.25 টাকা। আচ্ছা,
এবার গল্প হচ্ছে যে না আমি ওকে কেনা দামেই দিব, তার মানে আমি ওকে ওর কাছ থেকে আমি 100 টাকায় নিয়েছি, আমি ওকে 100 টাকায় নিয়েছি, তাহলে নিঃসন্দেহে আমি ও মাপটা কম দিয়েছি। এবার 100 টাকা যদি নিয়ে থাকি, আমার 1 সেমির দাম 1.25 টাকা, এত টাকায় পাওয়া যায় 1 সেমি। হিসাব মতো আমাকে যদি 25% লাভ রাখতে হয়, তাহলে আমার হিসাব মতো 1 সেমির দাম এত টাকা, তাহলে 1.25 টাকায় পাওয়া যায় 1 সেমি, তাহলে 100 টাকায় কত সেমি পাওয়া যাবে সেটাই আমি ওর কাছে বিক্রি করেছি, তাহলেই তো আমার হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে দেখো তো হিসাব মতো 1.25 এত টাকায় পাওয়া যায় 1 সেমি, তাহলে 1 টাকায় কত পাওয়া যাবে 1/1.25 সেমি, আর 100 টাকায় কত পাওয়া যাবে 1.2। পাশে বড় করে করব, চলো মুছে দিয়ে বড় করে করি, এখানে আটবে না, একটু বড় করে করি, এখানে মুছে দিলাম। 1.25 টাকায় পাওয়া যায় 1 সেমি, তাহলে 1 টাকায় পাওয়া যাবে 1/1.25 সেমি, তাহলে 100 টাকায় কত পাওয়া যাবে 1/1.25 ইন্টু 100 এত সেমি। ঠিক আছে, বোঝা গেল? এত সেমি। পয়েন্ট আছে, পয়েন্ট আমি তুলে দেব। যদি পয়েন্ট তুলে দিই, নিচ থেকে পয়েন্ট তুলে দিলাম, তাহলে কি হবে একটু বড় করে দিই, পয়েন্ট নিচ থেকে তুলে দিলাম, কি হবে পয়েন্টের জন্য 1 হলো, দুটো সংখ্যা আছে, দুটো শূন্য বসে গেল। ঠিক আছে, 25 দিয়ে কেটে দিই, তুমি চাইলে 5 দিয়ে কাটতে পারো, আমি 25 দিয়ে কেটে দিই। 5 25 125, 4 25 100, 5 দিয়ে কেটে দিলাম, 5 20 100, তাহলে 4 × 20 80, তাহলে 100 টাকায় ও কত সেমি পাবে 80 সেমি পাবে, তার মানে আমি ওকে 80 সেমি বিক্রি করেছি। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? এবার স্যার এটা বড় হয়ে গেছে, আমি শর্টকাট শিখবো, কিন্তু আগে এটা অঙ্কটা বুঝে নাও যে আমার অঙ্কটা এই বলেছে। আমি কি করলাম স্যার, এমনও বড় নয়, আমি কি করলাম, প্রথম কাজ হচ্ছে আমি ধরে নিলাম আমি 100 টাকায় 100 সেমি কিনেছি, তাহলে 100 টাকায় যদি 100 সেমি কিনে থাকি, তাহলে 1 টাকার 1 সেমির দাম 1 টাকা। এবার আমাকে যদি 25% লাভ রাখতে হয়, তাহলে আমাকে কয় টাকায় বিক্রি করতে হবে 125 টাকায় বিক্রি করতে হবে, তাহলে 100 সেমি আমাকে 125 টাকায় যদি বিক্রি করতে হয়, তাহলে 1 সেমির বিক্রি দাম কত 1.25 টাকা। এবার আমি কিন্তু বলে দিয়েছি, কোশ্চেনে বলে দিয়েছে যে না আমি ক্রয় মূল্যেই বিক্রি করব, আমাকে যদি ক্রয় মূল্যেই বিক্রি করতে হয়, তার মানে আমাকে 100 টাকাতেই বিক্রি করতে হবে। তাহলে 100 টাকাতে যদি বিক্রি করতে হয়, তাহলে কত সেমি বিক্রি করতে পারবো 1 সেমির দাম 1.25 টাকা, তাহলে 1.25 টাকায় 1 সেমি পাওয়া যায়, 1 টাকায় কত পাওয়া যাবে 100 টাকায় কত পাওয়া যাবে, বের করে নিলাম, কত পাওয়া যাবে 80 সেমি পাওয়া যাবে। ঠিক আছে, এই তো গেল অঙ্ক। এবার একটু আমরা এটার শর্টকাটে আসি। দেখো বলছে 25% মানে কত স্যার 1/4 না, 25% মানে 25/100 1/4। কি বলেছে 25% লাভ করে, 25% লাভ করে, 25% লাভ করে +1, যদি বলতো লস করে তাহলে মাইনাস করতাম উপরে। ঠিক আছে, 25% লাভ করে 1/4। আচ্ছা, এই অঙ্ক যখনই এরকম বলে দিবে যে প্রথমে এত % লাভ করছিল, তাহলে তাকে ব্যবহার কত % কমাতে হবে। তুমি অনেক টাইপের দেখবে এরকম অঙ্ক থাকবে যে চিনির দাম 20% বেড়ে গেল, তাহলে চিনির ব্যবহার কতটা কমাতে হবে যাতে করে ফ্যামিলির পরিবর্তন মানে খরচটা আনচেঞ্জ থাকে। একই টাইপের অঙ্ক, আমি 25% লাভ করব, তাহলে আমাকে কতটা কম দিতে হবে যাতে করে আমার ওই 100 টাকাতেই আমার হয়ে যায়। তাহলে 25% লাভ করেছি প্রথমে, 1/4 25% মানে যেহেতু লাভ করেছি +1। আচ্ছা, যেহেতু +1 এখানে +1 করেছি, এই একটা নিচে হয়ে যাবে, দেখো নিচে হয়ে যাবে মানে কত % তাহলে আমাকে কম দিতে হবে, আমি কম বের করছি, কতটা কম দিতে হবে, কতটা কম দিতে হবে সেটা বের করছি। তাহলে 1/, এই একটা নিচে যোগ হয়ে যাবে 4 + 1 × 100,
তাহলে কত হলো 1/5 ইন্টু 100, 5 দিয়ে 100 কেটে দাও 20, তাহলে কত পার্সেন্ট কত কমাতে হবে 20% কমাতে হবে। বোঝা গেল স্যার কি বললাম? 25% লাভ করেছি, তাহলে কতটা কমাতে হবে 25% মানে 1/4, যেহেতু লাভ করেছি ওই জন্য স্যার নিচে 1 যোগ, 1 ছিল 1 যোগ, তাহলে 1/5 হয়ে গেল, ইন্টু 100 করলাম 20, তাহলে 20 কমাতে হবে। তাহলে কত ছিল প্রথমে 100, কত ছিল স্যার 100, 100 থেকে আমি 20 কমিয়ে দেব, তার মানে কত আমাকে বিক্রি করতে হবে 80 সেমি বিক্রি করতে হবে। 1 মিটার আমি প্রথমে কত বিক্রি করছিলাম 1 মিটার মানে 100 সেমি, কত কমাতে হবে 20%, মানে 20 কমিয়ে দিব 100 তে 80 সেমি বিক্রি করতে হবে। বোঝা গেল স্যার 80 সেমি বিক্রি করতে 20% আমার কমাতে হবে। তাহলে যদি এরকম থাকতো, উল্টো যদি থাকতো যে 25% লাভ লস করে, তাহলে কতটা বাড়াতে হবে, কতটা বাড়াতে হবে, তখন কি করতাম 25% লস করে মানে 25% মানে 1/4, তাহলে এটা মাইনাস হবে, তখন হয়ে যেত 1/4 মাইনাস 1 3, 1/3 ইন্টু 100, তাহলে 33.5, 1/3 মানে ইন্টু 100 মানে কি 33 পূর্ণ 1/3, 33 পূর্ণ 1/3 বৃদ্ধি করতে হবে, তখন হয়ে যেত 133 পূর্ণ 1/3 সেমি দিব। ঠিক আছে, কি বললাম আরেকবার ভালো করে স্যার, এই যে 25% লাভ বলেছে, আমি আগে 25% সমান 1/4 বের করে নিলাম, লাভ বলেছে ওই জন্য নিচে এই উপরেরটা নিচে যোগ হয়ে যাবে, যদি লস বলতো তাহলে উপরেরটা নিচে বিয়োগ হয়ে যেত, ব্যাস এইটুকুটাই গল্প। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 123, 178, 244 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 123, 178, 144 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? মানে একটা সংখ্যা আছে সবচেয়ে বড়, এরকম কিন্তু অনেক সংখ্যা হবে, আমাকে কোনটা বের করতে হবে সব থেকে বড়টা বের করতে হবে। সব থেকে বড় কোন এমন সংখ্যা আছে যেটা দিয়ে, আমি ধরলাম x একটা সংখ্যা সব থেকে বড়, এই x দিয়ে 123 কে ভাগ করব, তাহলে যে ভাগশেষটা থাকবে, ঠিক আছে, ওই x দিয়ে যদি 178 কে ভাগ করি তাও একই ভাগশেষ থাকবে। ওই x দিয়ে যদি আমি 244 কে ভাগ করি, 244 কে ভাগ করি, তাও আমার একই ভাগশেষ থাকবে। আমাকে এই সব থেকে বড় এই সংখ্যাটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? সব থেকে বড় কোন সংখ্যা দিয়ে 123 কে ভাগ করলে একই ভাগশেষ থাকবে, 78 কে করলেও যেটা থাকবে 244 কে করলেও সেম থাকবে। খুব একটা ফেমাস অঙ্ক পরীক্ষার, দেখো কিভাবে করব। এটাও দেখো কেপিএসআই 2023 সালের কোশ্চেন। কি করব স্যার? ফার্স্ট কাজ শোনো, এই তিনটার মধ্যে সব থেকে বড় যেটা সংখ্যা আছে, তিনটার মধ্যে যেটা সব থেকে বড় সংখ্যা আছে, আমি ওটা দিয়ে তার থেকে ছোট দুটো সংখ্যা আছে, তার এটার থেকে ছোট তো এই দুটো, তার থেকে ছোট দুটো সংখ্যাকে বিয়োগ করে দেবো। তাহলে একবার আমি 244 থেকে 178 কে বাদ দিলাম, কত হবে? কি বললাম? সব থেকে বড় সংখ্যাটা দিয়ে তারপরে যে ছোট সংখ্যাটা আছে সেটাকে বাদ দিচ্ছি, কত হবে? 244 থেকে 178 বাদ দিচ্ছি, কত হবে? এইদিকে হচ্ছে 22 আর এদিকে 44, 66 বাদ দিয়ে নিবে 66 দাঁড়াবে। ঠিক আছে, তারপরে কি ওই 244 থেকেই তারপরে আরেকটা যেটা ছোট সংখ্যা আছে ওটাকে বাদ দিব। 244 থেকে একবার এটাকে বাদ দিলাম, একবার 244 থেকে এটাকে বাদ দিচ্ছি, কত বাদ দেব? 123 বাদ দেব, কত হবে? এইদিকে হয়ে যাবে 1 1 1 1 2 1 121, তাই তো? 4 থেকে 3 বাদ দিলাম 1, 4 থেকে 2 বাদ দিলাম 2, 2 থেকে 1 বাদ দিলাম 1, হয়ে গেল 121। তাহলে আমার এটা কাজ হয়ে গেল। সব থেকে বড় সংখ্যা দিয়ে আমি দুটোকেই বাদ, এটা থেকে একবার এটা বাদ দিলাম, এটা থেকে একবার এটা বাদ দিলাম, হয়ে গেল। সেকেন্ড কাজ হচ্ছে আমার 244 এর আমার গল্প শেষ, এটার গল্প হয়ে গেল। তারপরে সব থেকে বড় সংখ্যা কোনটা? 244 তো সবচেয়ে বড় ছিল, হয়ে গেল। ওর থেকে ছোট কিন্তু এটা বাদ দিয়ে তারপরে সেকেন্ড হাইয়েস্ট সংখ্যা কোনটা? 178 না? 244 এর গল্প শেষ, এবার 244 কে ভুলে যাও। এবার এই দুটোর মধ্যে সব থেকে বড় কে? 178। তাহলে এটা দিয়ে এবার তারপরেরটাকে বাদ, এটাকে বাদ, 178 দিয়ে বাদ দিয়ে দিলাম 123 কে, কত হচ্ছে দেখো তো? 8 থেকে 3 বাদ দিলে 5,
7 থেকে 2 বাদ দিলে 5, 55। কি কি বললাম স্যার? প্রথম কাজ হচ্ছে আমার সবচেয়ে বড় যেটা সংখ্যা আছে সেটা থেকে তার থেকে ছোট সংখ্যাটাকে বাদ দিব, তারপরে সেখান থেকেই একদম যেটা ছোট আছে সেটাকে বাদ দিব। তাহলে এর থেকে ছোট যে দুটো সংখ্যা ছিল দুটোকে বাদ দিয়ে দিলাম, মান বসিয়ে দিলাম। সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে এবার 244 এর গল্প শেষ, তারপরে আছে 178। এই 178 থেকে তারপরে যে ছোট সংখ্যাটা রয়েছে তার থেকে যে ছোটটা রয়েছে তাকে বাদ দিয়ে দেবো, 55 হলো। কাজ কি? কাজ হচ্ছে আমার এবার এই যে বাদ দেওয়ার পর যেটা দাঁড়ালো এই তিনটার গসাগু বের করব। 66, 121 আর 55, এই তিনটার গসাগু বের করব। কি বের করব? গসাগু। 66, 121 আর 55 গসাগু বাদ দিচ্ছি। দেখো সরি, গসাগু বের করছি। কত দিয়ে যাবে দেখেই বুঝতে পারছো স্যার। গসাগু মানে কি? গসাগু মানে হচ্ছে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যাতে করে স্যার এমন একটা সংখ্যা দিয়ে করব যাতে করে তিনটাকেই ভাগ যায়। দুটোকে গেল লসাগুর মতো হবে না, কিন্তু তিনটাকেই যেতে হবে। তাহলে কত দিয়ে দেখেই বুঝতে পারছো স্যার। 11 দিয়ে যাবে। 6 11 66, 11 11 121, 5 11 55। আর তো যাবে না। তাহলে আমার গসাগু কি হবে? শুধু ওপরেরটা। কত হবে গসাগু? 11। তাহলে এই তিনটা সংখ্যার গসাগু কত দাঁড়ালো? এই তিনটা সংখ্যার গসাগু দাঁড়ালো 11। তাহলে এটাই হয়ে গেল আমার অ্যান্সার। এদের গসাগুটাই আমার হয়ে গেল অ্যান্সার। এদের গসাগুটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে সবচেয়ে বড় 11 একটা সংখ্যা, যেটা দিয়ে 123কে ভাগ করলে যা ভাগশেষ থাকে, 178 করলেও সেম থাকে, 144কে করলেও সেম থাকে। ঠিক আছে, বোঝা গেছে? মুছে দিলাম। দেখো যদি মনে হচ্ছে স্যার থাকবে না, একবার দেখে নাও উদাহরণটা টেস্ট করে। 11 দিয়ে 123কে ভাগ করো। 11 একে 11, 1 13, 11 একে 11, 2। আচ্ছা, এবার 11 দিয়ে আমি 178কে টেস্ট করে দেখি। 11 একে 11, 6 68, 6 11 66, 2। আবার 11 দিয়ে 244কে ভাগ করে দেখো। 11 2 এ 22, 2 24, 11 2 এ 22, 2। দেখো সবার ক্ষেত্রে একই ভাগশেষ থাকে। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। আজকে শেষ অঙ্ক। কি বলেছে? একটি নির্বাচনের ক্ষেত্রে 25% ভোটার ভোট দানে বিরত ছিলেন। একটা নির্বাচন হচ্ছে, রিসেন্টলি দিল্লি ইলেকশন গেল। ধরে নাও 25% লোক ভোট দানে বিরত ছিলেন, মানে 25% লোক ভোট দিতে যায়নি। টোটালে যদি 100 জন লোক থাকে তাহলে 25 জন যায়নি, 75 জন ভোট দিতে গেছে। ঠিক আছে। আচ্ছা, এখানে তো আর 100 বলা নেই, আমি ধরে নিলাম যদি x থাকে তাহলে x এর 75% গেছে। ঠিক আছে, ভালো কথা। এবার বলছে যারা ভোট দিয়েছে, এই 75% গেছে ভোট দিতে। যারা ভোট দিয়েছে তাদের মধ্যে 2% ভোট বাতিল হয়ে গেছে। কিছু ভোট বাতিল হয়ে যায়, দেখবে ঠিকঠাক ছাপ্পা মারতে পারে না। ঠিক আছে, ছাপ্পা মারতে গিয়ে মিডিলে মেরে দেয়, পাশে মেরে দিয়েছে, উপরে মেরে দিয়েছে। তো এইরকম 2% লোকের ভোট বাতিল হয়ে গেছে। 100 জন যদি থাকে তার মধ্যে 75 জন ভোট দিয়েছিল, এই 75 জনের মধ্যে আবার 2% বাতিল হয়ে গেছে। 2% বাতিল হয়েছে মানে 73 জন তা না, কিন্তু 2%, 100-তে 2 হলে 75-এ কত, তাহলে এতটা ভোট বাতিল হয়ে গেছে। বাতিল হয়ে বাকি যে ভোটটা পড়ে আছে এটা হচ্ছে ভ্যালিড ভোট। ঠিক আছে, একদম ভ্যালিড এটা। তাহলে স্যার কি বললাম, প্রথমে 100% যদি থাকে তার মধ্যে 75% গেছে ভোট দিতে, এই 75%-এর 2% নষ্ট হয়ে গেছে, তাহলে বাকি 98%, 75%-এর বাকি 98% ভ্যালিড ভোট। তাহলে ভ্যালিড ভোটটা দাঁড়ালো। এবার কি বলেছে, গ্রাহ্য ভোটের মানে ভ্যালিড ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন, এবার টোটাল যে ভ্যালিড ভোট যেটুকুটা দাঁড়ালো ওর মধ্যে একটা ক্যান্ডিডেট 75% ভোট পেয়েছে। ঠিক আছে, টোটাল যে ভ্যালিড ভোটটা দাঁড়ালো তার মধ্যে একটা ক্যান্ডিডেট 75% ভোট পেয়েছে, এবং তিনি যদি 9261টা ভোট পেয়ে থাকে তাহলে মোট ভোট কতটা ছিল।
এ বলছে যে ভোটটা পেয়েছে সে যদি 9261টা ভোট পেয়ে থাকে তাহলে মোট ভোটটা কতটা ছিল। বোঝা গেছে কোশ্চেন। একটা আরেকবার বলি টোটাল কোশ্চেনটা। এবার একটা ইলেকশন হয়েছে, সেখানে 75% মানুষ ভোট দিতে গেছে। ওই যে কটা মানুষ ভোট দিতে গেছে 75%, তার মধ্যে 2% ভোট বাতিল হয়ে গেছে, মানে 98% ভোট ভ্যালিড হয়েছে। মানে ওই 75%-এর 98% ভোটটা ভ্যালিড হয়েছে। এই ভ্যালিড ভোটের 75% একটা ক্যান্ডিডেট পেয়েছে। টোটাল ভ্যালিড ভোটটার 75% একটা ক্যান্ডিডেট পেয়েছে, এবং ওই ক্যান্ডিডেটটা যদি সংখ্যা হিসাব করা যায় তাহলে 9261টা ভোট পেয়েছে। তাহলে টোটাল ভোটটা কত ছিল? আসি অঙ্কে। দেখো, আমি ধরে নিলাম এক্সটা টোটাল ভোট ছিল, ঠিক আছে। তাহলে কতজন ভোট দিয়েছে? 75% দিয়েছে, মানে কি 75/100। 100 জনে 75 জন দিয়েছে, তাহলে এক্স জনে কত দিবে? ইন্টু এক্স। তাহলে এত লোক ভোট দিয়েছে। এবার বলেছে 2% ভোট বাতিল হয়ে গেছে। তো 2% যদি বাতিল হয়ে গিয়ে থাকে তাহলে 98% গ্রাহ্য হয়েছে। তাহলে গ্রাহ্য ভোট কতটা হয়েছে? এই ভোটের 98%। 98% মানে 100টার মধ্যে 98টা গ্রাহ্য হয়েছে। 100টাতে 98টা হয়েছে, তাহলে এততে কত হবে? ইন্টু এটা। এটা হয়ে গেল তোমার গ্রাহ্য ভোট। এই টোটালটা হয়ে গেল গ্রাহ্য ভোট। এই টোটাল গ্রাহ্য ভোটের মধ্যে একজন ক্যান্ডিডেট 75% ভোট পেয়েছে। তাহলে 75% পাওয়া মানে কি? 100তে 75টা পেয়েছে। এই গ্রাহ্য ভোটের একজন 75% পেয়েছে, তার মানে কি 100তে 75 পেয়েছে। তাহলে এই এততে কত পাবে? ইন্টু এটা। একদম দেখো পর লিখলাম। একজন টোটাল ভোটার ছিল, তার মধ্যে 75% লোক গেছে, তার মানে 75/100। এই এতজন লোক ভোট দিয়েছে, তার 2% বাতিল হয়েছে, তার মানে 98% গ্রাহ্য হয়েছে। তাহলে কতটা গ্রাহ্য হয়েছে? ইন্টু 98/100। এটা টোটালটা গ্রাহ্য হয়েছে। এবার যে জিতেছে ওই টোটাল গ্রাহ্য ভোটের 75% পেয়েছে, মানে 75/100 পেয়েছে। তাহলে ও কত ভোট পেয়েছে? টোটাল এটা ভোট পেয়েছে। কোশ্চেনে বলেছে এটা সমানই 9261। তাহলে এটা সমান 9261। ঠিক আছে, তাহলে দেখো কাটাকাটি করে নি। 25 দিয়ে কাটলাম, 4 25 100, এগুলো মুছে দিই। 4 25 100, 3 25 75। ঠিক আছে, এখানেও কেটে দিই। 4 25 100, 3 25 75। ঠিক আছে, 2 দিয়ে কেটে দিই। 2 দিয়ে কাটলাম 49, 2 দিয়ে কাটলাম 2। আর কাটা যাবে? কাটা যাবে, কাটা যাবে, অবশ্যই যাবে। কেন যাবে না? 3 দিয়ে যাবে স্যার। সমানের ডান দিক বাম দিক ওপরের সাথে ওপর কাটা যায়। 3 দিয়ে কেটে দিলাম। 3 3 9, 0, যেহেতু 2 ঘর নিচ্ছি 0 নিয়ে নিলাম। 3 8 24, 2 থাকলো পরে 26 থেকে 24 বা 2 থাকলো, 2 আর 1 21, 3 7 21 হয়ে গেল। আবার দেখো 3 দিয়ে যাচ্ছে, আবার 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে আবার কেটে দিলাম। 3 দিয়ে কেটে দিলাম। 3 0, 3 2 6, 3 9 27 কেটে গেল 3 দিয়ে। ঠিক আছে, 49 পড়ে আছে। 7 দিয়ে কেটে দিই। 7 7 49, 7 দিয়ে কাটলাম। 7 একে 7, 3 32, 4 7 28, 49, 7 7 49। ঠিক আছে, আবার দেখো 7 দিয়ে কেটে দিলাম। আবার 7 দিয়ে কেটে দিই। 7 2 14, 7 একে 7। তাহলে কি পড়ে থাকলো? দেখো এইদিকে নিচে পড়ে আছে 2 × 4 8, আর ওইদিকে পড়ে আছে 21, আর একটা 100 পড়ে আছে। তাহলে এইগুলো নিচে পড়ে আছে, তাহলে ওইদিকে গেলে উপরে গুণ হয়ে যাবে। তাহলে x সমান, ওইদিকে উপরে কি আছে? 21 আছে। এইদিকে নিচে ছিল 2, চলে আসলো গুণ হয়ে গেল। নিচে ছিল 100, চলে আসলো গুণ হয়ে গেল। নিচে ছিল 4, চলে গেল গুণ হয়ে গেল। তাহলে কত হবে? 4 2 8, 8 দিয়ে 21 কে গুণ করছি। 8 দিয়ে 20 করলে 8 দিয়ে করলে 8 8, 8 একে 8, 8 2 16, 168, দুটো শূন্য আছে বসিয়ে দিলাম। তাহলে টোটাল ভোটারের সংখ্যা কত হবে? টোটাল ভোটারের সংখ্যা 16,800 জন। দেখো অপশন নাম্বার সি, 16,800 জন। ঠিক আছে, বোঝা গেল স্যার? এখানে আমরা শেষ করছি পার্ট 3, মানে প্র্যাকটিস সেট 3। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। প্র্যাকটিস করতে থাকো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।